আচ্ছা, আজকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ। তো আমি ক্লাসে এমনিতে রেজিস্টার সম্পর্কে একটু আলোচনা করছিলাম না, যে আসলে রেজিস্টারটা কি। তো আপনারা কেউ কি বলতে পারবেন যে সেই আলোচনাতে আসলে কি ছিল, রেজিস্টার জিনিসটা কি? আমি কি বলছিলাম হচ্ছে রেজিস্টারের একক কি বা ইউনিটটা কি ছিল বলেন তো? ফ্লিপ ফ্লপ। রেজিস্টারের একক ছিল ফ্লিপ ফ্লপ, আর ফ্লিপ ফ্লপের একক কি ছিল বা ইউনিট ছিল কি? লজিক গেট। লজিক গেট। তো রেজিস্টার বেসিক্যালি হচ্ছে আহ অনেকগুলা ফ্লিপ ফ্লপের একটা কালেকশন, যেটা ইন্ডিভিজুয়াল পার্টিকুলার একটা গোল ওরিয়েন্টেড কাজের জন্য আমরা ইউজ করি। এবং এটা আহ, এবং রেজিস্টারটা যেটা করে কি, যে আমরা যে একটা অপারেশন যেটা যে সে যেটা পারফর্ম করে সেই অপারেশনটাকে সে আর একটা রেজিস্টার বা একটা মেমোরি অ্যাড্রেসের মধ্যে সে এটাকে স্টোর করে রেখে দেয়। তো রেজিস্টারকে আমরা চাইলেই হচ্ছে আমাদের ইয়াতে আর কি রেজিস্টার বা এরকম ভাবে লিখতে পারি না, রেজিস্টার লেখার একটা নির্দিষ্ট আমাদের ক্রাইটেরিয়া আছে। তো রেজিস্টারকে সবসময় আমরা ক্যাপিটাল লেটার দিয়ে ডিনোট করি। আবার রেজিস্টারকে শুধু ক্যাপিটাল লেটার দিয়েই না, রেজিস্টারকে আমরা ক্যাপিটাল লেটার এবং নাম্বার দুইটা ভাবেই ডিনোট করতে পারি। যেমন হচ্ছে আমি একটা রেজিস্টারের নাম দিতে পারি এরকম সি বা C1 বা ক্যাপিটাল C2, এরকম ভাবে আমি একটা রেজিস্টারের আমরা নাম দিতে পারি। ঠিক আছে, আমরা কিছু রেজিস্টার এক্সাম্পল যদি আমরা একটু যদি খেয়াল করি তাহলে কি সেটাকে আমরা বলতে পারি মেমোরি অ্যাড্রেস রেজিস্টার, প্রোগ্রাম কাউন্টার, ইনস্ট্রাকশন রেজিস্টার, প্রসেসর রেজিস্টার। এইগুলো হচ্ছে এক একটা আমাদের রেজিস্টারের কিছু বেসিক এক্সাম্পল। এগুলো এক একটা রেজিস্টারের নাম এবং এগুলো রেজিস্টারের এক একটা কাজ আছে। যাদের হচ্ছে ক্লাস হয়েছে, আমি যাদের হচ্ছে মেটেরিয়াল গুলো প্রোভাইড করছি, একটু দেখাইছিলাম, তারা হয়তো এইগুলা সম্পর্কে একটু ওয়াকিবহাল যে এই টাইপের কিছু রেজিস্টার আছে। তো সমস্যা নেই, যারা খুব বেশি জানেন না তাদের তাদের জন্য এটা ইস্যু না, আমরা আস্তে আস্তে এগুলো সব শিখে ফেলবো ইনশাল্লাহ। তো রেজিস্টারকে দেখেন, আমরা এইটাকে কি বলতে পারি, একটা এটা হচ্ছে রেজিস্টার আর, এবং এইটাকে আমরা জাস্ট এইভাবে দেখাইতে পারি। এখন রেজিস্টারকে বেসিক্যালি দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ফর্ম অফ বিটস আর একটা হচ্ছে ফর্ম অফ লোয়ার বিট এন্ড হায়ার বিট। তো এইখানে এই রেজিস্টার আসলে কত বিটের, এটা আমাদের কি কিছু বলা আছে? দেখেন এই রেজিস্টারটা আসলে কি কত বিটের এরকম কোনো কিছু আমাদের এখানে আলোচনা করা নাই। কিন্তু ঠিক তারপরে আমরা যদি বলি এই রেজিস্টারটা হচ্ছে 8 বিটের, তাহলে কিন্তু এটাকে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে আমরা দেখাতে পারছি, যে ভেঙে ভেঙে এই রেজিস্টারটা আলাদা আলাদা বিটের। ঠিক আছে, তো এখন আমরা এটা দেখতে পাচ্ছি 8 বিটের। তো 8 বিট শুরু হবে কত থেকে? একের থেকে শুরু হবে নাকি জিরোর থেকে শুরু হবে? আমাদের বিট গুলো অবশ্যই কোথা থেকে শুরু হবে? জিরো জিরো। থেকে শুরু হবে। এবং শুরু হবে কোন দিক থেকে? লেফট টু রাইট। ঠিক আছে, লেফট টু রাইট এর দিক থেকে আমাদের সবসময় এই 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 দিকটা থাকবে। ওকে, তো এইটা গেল হচ্ছে ফর্ম অফ বিটস। তারপরে রেজিস্টারকে আরেক ভাবে প্রকাশ করা যায়, সেটাকে বলা হয় ফর্ম অফ পার্টস। সেটাকে বলা হয় ফর্ম অফ পার্টস। এই যে এইটা হচ্ছে নাম্বারিং বিটস আমরা এখানে দেখলাম, আর একটাকে এই নাম্বারিং বিটসটাকে 0 to 15 আমরা বলতে পারি। এটাকে আমরা ইন্ডিভিজুয়ালি একটু ভেঙে ভেঙে দেখছিলাম। আর একটা বলা হয় ফর্ম অফ পার্টস। তো এইটা হচ্ছে ধরেন একটা আমাদের প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার। তো এর আগেই আমরা কি জানি প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার কত বিটের বলেন তো? আমরা এর আগে দেখছিলাম কি 16 বিটের না প্রোগ্রাম কাউন্টার রেজিস্টার? তো প্রোগ্রাম কাউন্টার রেজিস্টারের 0 থেকে 7 কে আমরা ভাগ করে নিতে পারি, এটা হচ্ছে লোয়ার বিট পার্ট। আর 8 থেকে 15 কে আমরা ভাগ করে নিতে পারি, এটা হচ্ছে হায়ার বিট পার্ট। আমরা বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে রেজিস্টার জিনিসটা কি? রেজিস্টার হচ্ছে একটা কালেকশন, হচ্ছে ফ্লিপ ফ্লপের কালেকশন, যে কিনা আমরা যে বিভিন্ন অপারেশন পারফর্ম করি, আমরা আমাদের লজিকের মধ্যে যে বিভিন্ন অপারেশন পারফর্ম করি সেই অপারেশন গুলাকে সে স্টোর করে রাখে। হয়তো সে একটা রেজিস্টারের মধ্যে স্টোর করে রাখে, অথবা অথবা মেমোরিতে সে এই পারফরমেন্স গুলাকে, এই অপারেশন গুলাকে হচ্ছে স্টোর করে রাখে। তো এই রেজিস্টার সম্পর্কে আমাদের আর একটু যদি বেসিক ধারণা নিতে হইতে চাই, তাহলে আমাদের মাইক্রো অপারেশন সম্পর্কে একটু ধারণা লাগবে। তো নর্মালি আমি যদি বলি, আপনারা একটা ল্যাঙ্গুয়েজের একটা প্রোগ্রাম লেখেন C=A+B। তারপরে আমি বলে দিলাম কি A এর ভ্যালু আপনারা ইউজারের থেকে অ্যাসাইন করেন এবং B এর ভ্যালু ইউজারের কাছ থেকে অ্যাসাইন করেন। তো আপনারা একটা প্রোগ্রাম লিখলেন, সি ল্যাঙ্গুয়েজে লিখলেন ধরেন, তারপরে আপনারা একটা আউটপুট পেলেন। সাপোজ আপনি সি এর ভ্যালু ধরলেন 3, B এর ভ্যালু ধরলেন 4, তাই না?
তো এই দুইটা আপনি ধরে নিলেন এবং একটা সে সবকিছু মিলাই আপনাকে একটা ফাইনালি সে একটা আউটপুট দিচ্ছে, ধরেন সি এর ভ্যালুটা সে 7 দিচ্ছে। কিন্তু আমি যদি আরেকটু ভাবে চিন্তা করি, আরেকটু ডিপ ভাবে যদি চিন্তা করি, তাহলে কি আমি দেখতে পাচ্ছি কি প্রথমে আমি যখন প্রোগ্রামটা লেখা শুরু করছি, তখন প্রথমে আমাকে এ এর ভ্যালু, এটাকে ইনিশিয়ালাইজ করা লাগছে, বিটাকে ইনিশিয়ালাইজ করা লাগছে, তারপরে এ এর একটা ভ্যালু আমি ইউজারের কাছ থেকে নিচ্ছি, বি এর একটা ভ্যালু নিচ্ছি। তাহলে এইগুলা পার্টিকুলারলি আলাদা আলাদা কাজ না? তো মাইক্রো অপারেশনটা হচ্ছে, ধর একবারে একটা বিল্ডিং হয়ে গেছে, সেটা হচ্ছে একটা অপারেশন। আর এই অপারেশন গুলাকে পার্ট বাই পার্ট ছোট 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 করে বিভক্ত করলে যেটা হয় সেটা হচ্ছে মাইক্রো অপারেশন। মাইক্রো অপারেশনের আমরা কিছু এক্সাম্পল, যেমন শিফট, কাউন্ট, ডিলিট, লোড, এইগুলো আমরা হচ্ছে মাইক্রো অপারেশনের এক্সাম্পল বলতে পারি। তো মাইক্রো অপারেশন বেসিক্যালি হচ্ছে আমাদের রেজিস্টারের মধ্যেই আর কি এই অপারেশন গুলো পারফর্ম হয়। এবং রেজিস্টারের মধ্যে মাইক্রো অপারেশন হওয়ার পরে যে রেজাল্টটা পাই সেটা এরকম হইতে পারে যে একই উম, আমাদের যে এক্সিস্টিং রেজিস্টারের যে রেজাল্ট আছে সেইটার সাথে আর একটা যে আমরা রেজাল্ট পাচ্ছি সেইটা রেজাল্ট সেম হইতে পারে, ঠিক আছে। এই জন্য মাইক্রো অপারেশনকে এলিমেন্টারি অপারেশনও বলা হয়। এলিমেন্টারি অপারেশন কেন বলা হয়? এটা খুব বেসিক এবং খুবই ছোট ক্ষুদ্র পরিসরে হয়, সেজন্য এটাকে আমাদের এলিমেন্টারি অপারেশন বলা হয়। তো এখন যদি আমরা একটু দেখি যে আসলে মাইক্রো অপারেশন তো আমরা মোটামুটি বুঝলাম, তো তাহলে এই রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজটা কি, এটা আমরা যদি একটু আহ বোঝার একটু যদি চেষ্টা করি, তাহলে আমরা একটা জিনিস খেয়াল করব। যে রেজিস্টার ট্রান্সফারটা হচ্ছে একটা রেজিস্টার থেকে অন্য একটা রেজিস্টারে, একটা রেজিস্টার থেকে অন্য একটা রেজিস্টারে যে অপারেশনটা করা হয় সেটা হতে পারে রিপ্লেস করা, কোন একটা ভ্যালুকে রিপ্লেস করা বা কোনো একটা ভ্যালুকে ট্রান্সফার করা, সেটা হচ্ছে আমাদের রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ। ইনফরমেশন ট্রান্সফার ফ্রম ওয়ান রেজিস্টার টু অ্যানাদার ইজ designated in symbolic form by means of a replacement operator is known as register transfer. তো যদি আমরা এরকম একটা এক্সাম্পল দেখি রেজিস্টার ট্রান্সফারের, তো এটা দিয়ে কি বোঝাচ্ছে বলেন তো? R1 একটা অ্যারো দিয়ে R2 এর দিকে যাচ্ছে, তো এটা দিয়ে আসলে কি বোঝাতে চাচ্ছে সে? এটা দিয়ে কি বোঝাতে চাচ্ছে? এটা দিয়ে এটা বোঝাতে চাচ্ছে কি, যে R1 যে রেজিস্টার আছে এর মধ্যেকার যে ভ্যালু গুলো আছে, যে ভ্যালু গুলো আছে সেইগুলা কার মধ্যে বলতেছে, R2 এর মধ্যে শিফট করতে বলতেছে না অ্যারো দিয়ে? সে বলতেছে কি, এর মধ্যে যে কম্পোনেন্ট গুলো আছে, যে প্রপার্টিজ গুলো আছে, সেগুলোকে সে কি বলতেছে, R2 এর মধ্যে শিফট করতে বলতেছে। তো আমরা এটা একটু যদি এক্সাম্পলটা আরেকটু যদি ভালোভাবে আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। এই যে R1 অ্যারো R2 দিয়ে কি বোঝাচ্ছে, ডিনোটস এ ট্রান্সফার অফ দ্য কন্টেন্ট অফ রেজিস্টার 1 ইনটু রেজিস্টার 2। মানে রেজিস্টার 1 এর যে কন্টেন্ট আছে সেই কন্টেন্ট গুলাকে আমাদের R2 এর মধ্যে ট্রান্সফার করতে বলা হচ্ছে। তো রেজিস্টার 1 এ যদি 1011 যদি কন্টেন্ট থাকে এবং সেটাকে যদি ট্রান্সফার করতে বলা হয়, তাহলে আমি কি করব? এই 1 বিটের জায়গাতে 1 বিটকে নিয়ে আসবো, 0 বিটের জায়গাতে 0 বিটকে, আবার এই 1 বিটের জায়গায় 1 বিটকে, এবং এই 1 বিটের জায়গায় 1 বিটকে নিয়ে আসবো, তাই নয় কি? আমার তো চেঞ্জ করার কোনো সুযোগ নাই, তাই না? তো সেম হয়ে গেল। তাহলে একটা জিনিস আমরা যে মাইক্রো অপারেশনের ক্ষেত্রে বললাম, যেটা যে কথাটা, যে আমাদের যে প্রিভিয়াস রেজিস্টারে যে কম্পোনেন্ট থাকবে, প্রিভিয়াস রেজিস্টারে যে কন্টেন্ট গুলো থাকবে, সেই কন্টেন্ট গুলো নট লাইকলি যে আর একটা রেজিস্টারে যেটা চলে যাচ্ছে সেটাতে যাওয়ার পরে প্রিভিয়াস রেজিস্টারে হচ্ছে কন্টেন্ট চেঞ্জ হবে, এরকম না। কোশ্চেন এবং আনসার সেম হইতে পারে, ঠিক আছে। তো আমরা এখানে কি দেখলাম, যে হচ্ছে R1 রেজিস্টারের যে আমাদের কন্টেন্ট গুলো ছিল সেগুলো R2 তে শিফট হয়ে গেল, ওকে। তারপরে হচ্ছে আমরা এখানে রেজিস্টার ট্রান্সফারের আরো আহ, আরো একটু ডিসক্রাইব করার চেষ্টা করছি, যে আসলে রেজিস্টার ট্রান্সফার মাইক্রো অপারেশনটাকে কিভাবে ইউজ করতে, সেটা একটু ডিসক্রাইব করার চেষ্টা করছি এখানে। আপনারা জাস্ট একটা থ্রোলি এখানে একটু রিডিং দিয়ে দিতে পারেন, ওকে। তারপরে রেজিস্টার ট্রান্সফার উইথ কন্ট্রোল ফাংশন। রেজিস্টার ট্রান্সফার উইথ কন্ট্রোল ফাংশন, এটা হচ্ছে একটা মজার ব্যাপার। সেটা হচ্ছে এরকম, যে আমরা রেজিস্টার ট্রান্সফার তখনই করতে পারবো যখন আমাদের একটা কন্ডিশন দেওয়া থাকবে, একটা ইফ এলস, ইফ দেন, একটা স্টেটমেন্ট দেওয়া থাকবে, ঠিক আছে।
মানে আমি তো আর বিনা কোনো কারণে কোনো কাজ আমাদের লজিক্যালি আমরা করতে পারি না। যেমন হচ্ছে আমরা ফিজিক্সের সূত্র কি জানি, যে স্থির বস্তু স্থির থাকবে, তাকে যদি হচ্ছে কোনো কোনো প্রকার যদি গতি বা কোনো যদি ইয়ে দেওয়া না হয়। এটা তো আমরা ফিজিক্সের একটা খুব এলিমেন্টারি সূত্র হিসাবে আমরা জানি না। জি স্যার, তো বাইরে থেকে কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে। স্থির বস্তু স্থিরই থাকবে। তো এইখানে আমাদের রেজিস্টার ট্রান্সফারের ক্ষেত্রে আমাদের হচ্ছে কন্ট্রোল ফাংশন, এটা মাস্ট, এটা লাগবেই। ঠিক আছে, এটা লাগবেই। কেন লাগবে? কন্ট্রোল ফাংশনের আমরা কি জানি যে লজিক 0 আর 1 বোঝে, শুনিলেও বোঝে না, সায়েন্সও বোঝে না, বুঝে? লজিক কি বোঝে? 0 আর 1। কম্পিউটার 0 আর 1 ছাড়া কিছু বোঝে? না স্যার। তো কম্পিউটার যদি 0 আর 1 ছাড়া কিছু বোঝে না, তাহলে আমাদের এমন একটা কন্ডিশন আমাদের দিতে হবে, যে কন্ডিশনের ক্ষেত্রে যদি 1 হয় তাহলে রেজিস্টারের একটা রেজিস্টারের কন্টেন্ট আর একটা রেজিস্টারে হচ্ছে শিফট হবে, বা হচ্ছে ডিলিট হবে বা আপডেট হবে। আর যদি না হয়, যদি সেই ভ্যালুটা যদি 1 না হয়, তাহলে সে কোনো কিছুই করবে না, সে অ্যাজ প্রিভিয়াস যেরকম ছিল সেরকমই থাকবে। তো এইটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো সেজন্য আমরা যদি একটা এক্সাম্পলের কথা যদি এখানে একটু কল্পনা করি, আমরা এখানে বলতেছি ইফ পি ইজ ইকুয়াল টু 1, দেন হচ্ছে R2 শিফট R1। এখানে এটাকে আমরা কি পড়বো? আমরা হচ্ছে অ্যারো হিসাবে পড়তে পারি, R2 অ্যারো শিফট R1, অথবা R2 শিফট R1, এভাবে আমরা পড়তে পারি। ঠিক আছে, তো এখানে এটা বলতেছে যে হচ্ছে আমরা বলতেছি যে পি এর ভ্যালু যদি 1 হয়, তাহলে তখনই R1 এর যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা R2 এর মধ্যে শিফট হবে। আমার কথা বোঝা গেছে স্যার? আমার কথা বুঝতে পারতেছেন স্যার আপনারা? জি স্যার। ওকে, তো তাহলে আমরা এখানে বলতেছি যে পি এর ভ্যালু যখন 1 হবে, ঠিক তখনই আমাদের R1 এর যে ভ্যালু, R1 এর যে কন্টেন্ট আছে সেই কন্টেন্টটা R2 তে হচ্ছে শিফট হবে। ঠিক আছে, তো এখন এখানে আমরা কি বলতেছি, আমাদের এই একটা কন্ডিশনের উপরেই হবে। তো এই কন্ডিশনটাকে বলা হয় হচ্ছে কন্ট্রোল ফাংশন। এই কন্ট্রোল ফাংশনের ভ্যালু সবসময় 0 এবং 1 এর মধ্যেই থাকবে। তো যদি পি ইমপ্লাইজ দ্যাট, যদি এরকম যদি আমাদের একটা কন্ডিশন থাকে, তাহলে আমরা এখানে কি বলতেছি, যে আর এর ভ্যালুটা, R1 এর ভ্যালুটা R2 তে হচ্ছে কন্টেন্টটা রিপ্লেস হবে তখনই যখন আমাদের কন্ট্রোল সার্কিটটা থাকবে। এবং এই কন্ট্রোলটাকে আমাদের যখন হচ্ছে এই পি ইজ ইকুয়াল টু 1 হবে। তো পি ইজ ইকুয়াল টু 1 হওয়া মানে কি, আমাদের হচ্ছে এই আমাদের কম্পিউটার আর্কিটেকচারের ভাষায় এটাকে বলা হয় লোড। যখন লোডের ভ্যালু যখন 1 হবে, জিরো জিরো মানে কি, সে হচ্ছে ইট ইজ নট ট্রিগার্ড। জিরো মানে হচ্ছে সে এটার সাথে ডিসকানেক্টেড হয়ে আছে এবং সে কোনো কাজ করবে না। পি এর ভ্যালু যখনই 1 হবে তখনই এই লোডটা আর টু কে সিগন্যাল দেবে যে হ্যাঁ, এখন তোমার সময় চলে আসছে, তুমি এখন চাইলে R1 এর কন্টেন্টটাকে তুমি তোমার মধ্যে নিতে পারো। স্যার পিটাকে কি বলে একটু আবার বলবেন? লোড? ম্যাডাম, পিটাকে লোড বলে না, পি হচ্ছে আমরা ধরে নিছি, যদি আমরা কি বলতেছি, আমাদের কন্ট্রোল ফাংশনের সাথে রেজিস্টার ট্রান্সফারের আমরা হচ্ছে একটা রিলেশন দেখার চেষ্টা করছি। তো এই পিটা হচ্ছে আমাদের কন্ট্রোল ফাংশনের একটা অংশ, যেটাকে আমরা কন্ট্রোল সার্কিট দিয়ে আমরা প্রকাশ করতেছি। আর এই লোডটা হচ্ছে কি, পি এর ভ্যালু যখন 1 হচ্ছে ঠিক তখনই আমরা এখানে বলতেছি যে এইখানে P1টা অ্যাক্টিভ। এই অ্যাক্টিভটা বোঝানোর ক্ষেত্রে আমরা এখানে লোড নামের একটা টার্ম ইউজ করতেছি। বুঝতে পারছেন ম্যাডাম? জি স্যার, বুঝছি, থ্যাংক ইউ স্যার। ওকে, তো তারপরে এখন যতক্ষণ না এই যে কন্ট্রোল সার্কিট পি এর ভ্যালু 1 হবে, ঠিক ততক্ষণ এই আর এর ভ্যালুটা R2 তে যেতে পারবে না। ঠিক যখনই হচ্ছে লোড বা এই পি এর ভ্যালুটা যখনই, আমি এখানে লিখে দিই, পি এর ভ্যালুটা যখনই 1 হয়ে যাবে, মানে এনেবল ডিসেবল তো আমরা বুঝি তাই না? যখন পি এর ভ্যালুটা 1 হয়ে যাবে মানে কি, এনেবল যখন হয়ে যাবে, তখন লোড কাজ করবে, ঠিক তখনই এই R1 এর কন্টেন্টটাকে আমরা R2 এর মধ্যে নিয়ে ফেলতে পারবো। তো আমরা হচ্ছে এখন এটাকে আরেকটু সুন্দরভাবে বোঝার জন্য আমরা যদি হচ্ছে আমরা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট তো সবাই একটা একটা মোটামুটি একটা আইডিয়া নিয়ে তো আসছি আমরা, তাই না, এর আগে সেমিস্টার থেকে। যদি আইডিয়া নাও থাকে তাতেও কোনো প্রবলেম নাই, আমাদের খুব বেশি দরকারও নাই, আমাদের জাস্ট খালি এতটুকু বুঝলেই হবে
যে দেখেন নরমালি একটা ওয়েভ ফর্ম, আমরা তো প্র্যাকটিক্যাল তো করছি তাই না? নরমালি একটা ওয়েভ ফর্ম এরকম হয় না? এরকম হয় কিনা? আমরা যখন হচ্ছে ডিজিটাল ইলেকট্রনিক্স এর যখন আমরা প্র্যাকটিক্যাল করছি তখন জি স্যার। দেখছি তো, তাই না? তো নরমালি ওয়েভ ফর্ম গুলো যখন এরকম হয় ঠিক তখনই আমরা কি বলতেছি, লোড। লোড মানে কি? যখনই এই আমাদের যে কন্ডিশন দেওয়া আছে যখন পি ইজ ইকুয়াল টু 0 তখন নরমালি ওয়েভ ফর্ম গুলো থাকে এরকম। নরমালি ওয়েভ ফর্ম গুলো থাকবে হচ্ছে এরকম। কিন্তু যখনই আমি পি ইজ ইকুয়াল টু 1 বলতেছি তখন এই পি যখন আমাদের কন্ট্রোল সার্কিট যখন ট্রিগার্ড হচ্ছে ঠিক তখনই সে এরকম নিচের দিকে দিকে চলতে চলতে হঠাৎ করে যে কোনো একটা সময়ে তো সে ট্রিগার হবে, সেই সময়টাকে আমরা ধরতেছি টি। ঠিক আছে স্যার ম্যাডাম? তারপরে সে একটা সময় গিয়ে এর লোডটা তো মানে যখন ধরেন সবগুলা R1 এর যে কন্টেন্ট আছে সেই সবগুলো কন্টেন্ট R2 এর মধ্যে যখন সে রিপ্লেস করে ফেলবে ঠিক তখনই তো সে R1 থেকে বের হয়ে যেতে চাইবে। যখন সে বের হয়ে যেতে চাইবে সেই বের হওয়া পর্যন্ত একটা নির্দিষ্ট সময় পর্যন্ত সে তো কাজ করবে তাই না? এই লোডটাতে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত কাজ করবে। এমন তো না যে সে একবার অন হয়ে গেছে মানে সারা জীবনই অন থাকবে, ব্যাপারটা তো এরকম না। সে একটা নির্দিষ্ট সময় গিয়ে অফ হয়ে যাবে। সেই অফ হওয়ার টাইমটা হচ্ছে, আমরা যদি ক্লকে ধরি স্টার্টিং টাইমটা হচ্ছে টি এবং অফ হয়ে যাওয়ার টাইম হচ্ছে t+1। ঠিক আছে, আমরা এটা জাস্ট একটু ভিজুয়াল নোটেশন আমরা দেখার ট্রাই করলাম, তাছাড়া কিছুই না। স্যার ম্যাডাম আমরা বুঝতে পারছি? তার মানে আমরা যদি ইন সাম যদি বলার চেষ্টা করি তাহলে কি, যে আমরা চাইলেই রেজিস্টার ট্রান্সফার মানে একটা একটা রেজিস্টার থেকে আর একটা রেজিস্টারে চাইলেই আমরা হচ্ছে যে কন্টেন্ট গুলো আছে সেগুলা দিতে পারবো না। সেগুলো দেওয়ার জন্য আমাদের কি দরকার বলেন তো? আর একটু সহজ করে বোঝার চেষ্টা করেন, তাহলে আমাদের কি দরকার বলেন তো? স্যার কন্ডিশন একটাই না যে p equals to 1 হতে হবে? হ্যাঁ, আমাদের কন্ডিশন হচ্ছে আমাদের একটা প্রি কন্ডিশন থাকতে হবে। আমাদের একটা প্রি কন্ডিশন থাকতে হবে, ইফ দেন যে কন্ডিশনের আমরা নাম বলতেছি। ইফ পি ইজ ইকুয়াল টু 1 তাহলে কাজ করবে, ইফ পি ইজ ইকুয়াল টু 0 তাহলে কাজ করবে না। এখন এখানে পি ইজ ইকুয়াল টু 1 বলতেছি, এখন পি এর জায়গায় যদি এক্স দেওয়া থাকে তাহলে কি কাজ করবে সেটা আগে বলেন। আমার আমার কোশ্চেন বুঝছেন? পি জাস্ট এটা একটা কি বলবো, এটা একটা সিম্বল। পি এর জায়গায় এক্স হইতে পারে, বি হইতে পারে, হোয়াট এভার ইউ ওয়ান্ট টু টেক, ইটস আপ টু ইউ। ঠিক আছে, তাহলে আমি আবার একটু আপনাদের হচ্ছে আহ প্রথমের দিকে একটু নিয়ে যেতে চাচ্ছি, যেহেতু আমি আবার আপনাদের একটু শুরু 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 করলাম কি দিয়ে সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ঠিক আছে, তারপরে আমরা আবার এখানে থেকে তাহলে আবার আমাদের জন্য বেটার হবে। তাহলে আমরা কি দিয়ে শুরু করলাম? রেজিস্টার দিয়ে। রেজিস্টার জিনিসটা কি আমাকে আপনারা যতক্ষণ না বুঝবেন ততক্ষণ ধরেন আমি আপনাদের এরকম কোশ্চেন করতেই থাকবো, ইরিটেট করতেই থাকবো। তাহলে রেজিস্টার জিনিসটা কি স্যার ম্যাডাম একটু বলেন তো, একজন ছেলেদের মধ্যে থেকে একজন বলেন তো। ছেলেদের মধ্যে থেকে একজন, রেজিস্টার জিনিসটা কি? আচ্ছা বুঝতেছি, খুব মনোযোগ দিয়ে ক্লাস করতেছেন আপনারা। স্টোরেজ ইউনিট। হ্যাঁ কি বলেন ম্যাডাম? It's a kind of memory, sir. স্টোরেজ ইউনিট স্যার। Combination of flip-flops. রেজিস্টার হচ্ছে কম্বিনেশন অফ ফ্লিপ যেগুলা যেগুলা হচ্ছে আমাদের Store করে রাখা হয় ডাটা। আমাদের যে অপারেশন গুলো হয় বিভিন্ন রকমের মাইক্রো অপারেশন যেগুলোকে বলা হয়, সেই মাইক্রো অপারেশন গুলা রেজিস্টারের মধ্যেই আমাদের মাইক্রো অপারেশন গুলো হয় এবং সেই অপারেশন গুলাকে তারা রেজিস্টারের মধ্যে অথবা মেমোরির মধ্যে কি করে স্টোর করে রেখে দেয়। ওকে, ভেরি গুড। তারপরে রেজিস্টারকে আমরা কয় রকম ভাবে ডিনোট করতে পারি? আমরা নাম্বার এবং লেটার দুই ভাবেই ডিনোট করতে পারি, মানে আমরা বুঝাইতে পারি। তো নাম্বার দিলে আমরা শুধুমাত্র নাম্বার দিয়ে রেজিস্টার বোঝাবো এরকম হবে না। আমরা রেজিস্টারকে অলওয়েজ কি ক্যাপিটাল লেটারে লিখি। ঠিক আছে, তারপরে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভাবে বিট দিয়ে আমরা প্রকাশ করতে পারি, নাম্বারিং অফ বিট, অথবা আমরা নাম্বারিং অফ ডিভাইডেড বাই পার্ট হিসাবে আমরা রেজিস্টারকে আমরা হচ্ছে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে হায়ার পার্ট আর একটা হচ্ছে লোয়ার পার্ট। যেমন 16 বিট যদি হয় তাহলে 0 থেকে 7 হচ্ছে লোয়ার পার্ট বা লোয়ার বিট, আর 8 থেকে 15 হচ্ছে হায়ার বিট। ওকে, ঠিক আছে। তারপরে আমরা দেখলাম কি মাইক্রো অপারেশন। মাইক্রো অপারেশন জিনিসটা কি? মাইক্রো অপারেশন হচ্ছে
আমাদের যে রেজিস্টারের মধ্যে যে ছোট ছোট অপারেশন গুলো হয় সেটাই হচ্ছে মাইক্রো অপারেশন। আর ইন টার্ম যে বড় অপারেশন গুলা যেগুলো আমরা একদমই আউটপুটের মধ্যে দেখতে পাই সেগুলা হচ্ছে রেগুলার অপারেশন। আর রেজিস্টারের মধ্যে যে ছোট ছোট টার্ম যে অপারেশন গুলো হয় সেগুলোকে বলা হয় মাইক্রো অপারেশন। মাইক্রো অপারেশনের এক্সাম্পল গুলো কি? শিফট, কাউন্ট, ক্লিয়ার, লোড, ইটিসি। ঠিক আছে? তো তারপরে রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ। এখন রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজের মধ্যে কি আমাদের প্রথমে কি আসলো? রেজিস্টার ট্রান্সফার। রেজিস্টার ট্রান্সফার জিনিসটা কি? যে একটা রেজিস্টারের কন্টেন্ট আরেকটা রেজিস্টারে নেওয়াটাই হচ্ছে রেজিস্টার ট্রান্সফার, সহজ ভাষাতে, তাই না? তো এটা কিভাবে নিতে পারি আমরা? আমরা খুব ইজিলি আমরা হচ্ছে একটা অ্যারোহেড, যে রেজিস্টারের কন্টেন্ট যে রেজিস্টারে নিব, এ কি ডোনার আর এ হচ্ছে কি রিসিভার, তাই না? R1 তো ডোনার আর এখানে R2 হচ্ছে রিসিভার। তো R1 কি করতেছে? R2 কে হচ্ছে তার কন্টেন্ট গুলা দিচ্ছে। তো যখন দিচ্ছে তখন আমরা অ্যারো হেডটা R2 এর দিকে রেখে আমরা বুঝাচ্ছি যে না, এখানে একটা ট্রান্সফার হচ্ছে। ঠিক আছে? তো তারপরে আমরা তারপরে কি আসলাম যে না, শুধুমাত্র রেজিস্টার ট্রান্সফার হইলেই হবে না, রেজিস্টারকে ট্রান্সফার হওয়ার জন্য একটা কন্ডিশন দরকার। সেই কন্ডিশনটা কি? সেই কন্ডিশনটাকে বলা হয় কন্ট্রোল ফাংশন। সেই কন্ট্রোল ফাংশনটা হচ্ছে আমাদের ইফ দেন স্টেটমেন্টের মধ্যে পড়ে। ইফ দেন স্টেটমেন্টটা কি? যদি ইফ এলস আমরা এর আগে পড়ছি না, আমরা তো নরমালি কম্পিউটার সায়েন্সের তো আমরা সবাই ইফ এলস পড়ছি। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যদি লোডের ভ্যালু 0 হয় তাহলে আমাদের রেজিস্টারের ট্রান্সফারটা হবে না। আর লোডের ভ্যালু যদি 1 হয় তাহলে রেজিস্টারের ট্রান্সফারটা হবে। তো এইটাই আর কি আমরা হচ্ছে দেখে ফেললাম। এবং আমরা রেজিস্টার ট্রান্সফারকে তাহলে কি বলতে পারি? আমাদের নরমালি এমসিকিউ বা এমসিকিউ টাইপ যদি কোশ্চেন হয় তাহলে এখানে একটা কোশ্চেন আসতে পারে, রেজিস্টার ট্রান্সফারকে আমরা নরমালি কি বলতে পারি? এটা কি হচ্ছে সবসময় কি কন্ডিশনের উপরে কাজ করে, আমরা এটা বলতে পারি, তাই না? একটা কন্ডিশন দেওয়া থাকলেই কেবল কাজ করবে, তাছাড়া কাজ করবে না। তো ঠিক সিমিলারলি আমরা একটা কন্ট্রোল সার্কিট দেখানোর চেষ্টা করছি। তো এটা যদি কন্ট্রোল সার্কিট হয়, কন্ট্রোল সার্কিটের লোড যখন হচ্ছে কন্ট্রোল সার্কিট তখন লোড দিয়ে কানেক্টেড হবে, ঠিক তখনই আমাদের হচ্ছে রেজিস্টারের ট্রান্সফারটা হচ্ছে অকার্ড হবে। আর যদি লোড যদি 0 থাকে, যদি লোডটা কানেক্টেড না হয়, তাহলে আমাদের এখানে কোনো ট্রান্সফরমেশন হবে না, কোনো ট্রান্সফার হবে না। তো এটাই আমরা হচ্ছে ক্লকওয়াইজ দেখার চেষ্টা করছি, ক্লক এবং লোড দিয়ে দেখার চেষ্টা করছি। এখানে কি বলতেছি? লোডের ভ্যালুটা ঠিক 0ই থাকবে, ঠিক যখনই 1 হবে তখনই সে ট্রিগার্ড হয়ে যাবে। ট্রিগার্ড হয়ে যাওয়ার পরে টি টাইমে সে হচ্ছে একটা রেজিস্টার থেকে আরেকটা রেজিস্টারের মধ্যে হচ্ছে কন্টেন্ট গুলাকে সে ট্রান্সফার করা শুরু করবে। যখন শেষ হবে T+1 টাইমে শেষ হবে, যখনই শেষ হবে সে আবার সুন্দর মতো লোয়ার বিটে চলে আসবে এবং লো হয়ে যাবে। তাহলে লোডটা আবার আমাদের এই কন্ট্রোল সার্কিট থেকে ডিসকানেক্ট হয়ে যাবে। যতক্ষণ কানেক্টেড থাকবে কতক্ষণ কানেক্টেড থাকবে? তাহলে যতক্ষণ না R1 এর যে কন্টেন্ট গুলো আছে R2 তে হচ্ছে ট্রান্সফার হয়ে যায়, ঠিক ততক্ষণ সে কানেক্টেড থাকবে। আমরা বুঝতে পারছি সবাই? স্যার এখানে তো R1 থেকে R2 যখন আমরা মানে এখানে প্রি কন্ডিশন যেটা দেওয়া, এটা কি সেম R2 এর কন্টেন্ট যদি আমরা R1 এ নিতে চাইতাম তো একইটা কাজ করতো না স্যার? লাইক P = 1 মানে কন্ডিশন সবার জন্য সেম তখন থাকে। এই যে ম্যাডাম, তখন আমাদের এইখানে চেঞ্জ করতে হইতো, বুঝছেন? জি, তখন আমাদের এই অ্যারোটা কোন দিকে যাইতো তাহলে বলেন তো? ডান সাইডে। রাইট, তখন আমাদের অ্যারোটা এই দিকে চলে যাইতো, ডান সাইডে। এটা হ্যাঁ, এটা ডান সাইডে, সরি ডান সাইডে যাইতো। আপনার কোশ্চেনের আনসার আপনি পাইছেন। জি স্যার। ওকে, এবার আমরা তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি? তাহলে ট্রান্সফারটা আমরা ওয়েব ফর্মের কোন উইন্ডোর মধ্যে হচ্ছে আমরা বুঝতে পারতেছি সবাই? এই যে এই সময়টুকুর মধ্যে ট্রান্সফারটা এখানে হয়ে যাচ্ছে। জাস্ট আমি এখানে একটু ভিজুয়ালি আপনাদের দেখানোর জন্য জাস্ট এটা একটু করা। ওকে, এবারটা আমাদের মোটামুটি রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ সম্পর্কে আমাদের একটা আইডিয়া গেল। রেজিস্টার কি একদম আমরা মোটামুটি বুঝলাম, মাইক্রো অপারেশন কি মোটামুটি বুঝলাম, তারপর রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ কি মোটামুটি বুঝলাম, তার সাথে সাথে রেজিস্টার ট্রান্সফার ল্যাঙ্গুয়েজ উইথ কন্ট্রোল ইউনিট সেটা আমরা মোটামুটি বুঝলাম। এখন আমরা যেটা একটু দেখার চেষ্টা করবো সেটা হচ্ছে বাস এন্ড মেমোরি ট্রান্সফার। ঠিক আছে? তো বাস এন্ড মেমোরি ট্রান্সফারের মধ্যে আমরা আসলে কি জিনিস দেখতে যাচ্ছি? তো বাস জিনিসটা হচ্ছে এরকম যে আমরা একটা থেকে আর একটা রেজিস্টারে
আমরা তো ডেটা ট্রান্সফার করতে হবে আমাদের আমাদের যদি কম্পিউটারকে বা হচ্ছে হার্ডওয়্যারকে যদি কানেক্টেড রাখতে চাই, তাহলে একটা থেকে আরেকটা রেজিস্টারে হচ্ছে আমাদের ইনফরমেশন গুলাকে ট্রান্সফার করতে হবে, শেয়ার করতে হবে। তো সেই ইনফরমেশন গুলাকে ট্রান্সফার করা এবং শেয়ার করার জন্যই একাধিক রেজিস্টার যখন আমাদের চলে আসবে, মাল্টিপল রেজিস্টার, থাউজেন্ডস অফ রেজিস্টার যখন চলে আসবে, ঠিক তখনই আমাদের এই বাস সিস্টেমটা চলে আসে না। ঠিক আছে, বাস সিস্টেম হচ্ছে এমন একটা সিস্টেম যে সিস্টেমের মাধ্যমে আমরা একটা রেজিস্টারের কন্টেন্ট আর একটা রেজিস্টারের সাথে খুব ইজিলি আমরা শেয়ার করতে পারি। ঠিক আছে, তো এই বাস সিস্টেমটা বেসিক্যালি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে মাল্টিপ্লেক্সার দিয়ে আমরা কমন বাস তৈরি করতে পারি, আর একটা হচ্ছে থ্রি স্টেট বাস বাফার যেটাকে বলা হয়, আমরা সেটা দিয়ে তৈরি করতে পারি। ঠিক আছে, তো এখন সরি, তো তাহলে বাস সিস্টেমটা কি ইন জেনারেলি? আমরা যদি খুব সহজ ভাষাতে বোঝার চেষ্টা করি, তাহলে বাসটা হচ্ছে এমন একটা জিনিস যে জিনিসে হচ্ছে আমাদের যে অসংখ্য রেজিস্টার আছে, সেই রেজিস্টারের মধ্যে যে ইনফরমেশন গুলো আছে, সেই ইনফরমেশন গুলো একজন আরেকজনের সাথে শেয়ার করার জন্য যে সিস্টেমটা আমরা ইউজ করি, সেটাকে আমরা বাস সিস্টেম বলি। তো এখন আমরা যে জিনিসটা দেখবো, কমন বাস সিস্টেম ফর 4 রেজিস্টার, 4টা রেজিস্টারের জন্য একটা কমন বাস সিস্টেম আমরা এখন একটু দেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা এটা দেখার চেষ্টা করার জন্য আমরা নরমালি হচ্ছে 3টা রেজিস্টার আমরা ধরেন, এর আগে তো আমরা কি দেখলাম, আমরা 2টা রেজিস্টার দেখলাম না? 2টা রেজিস্টারের মধ্যে কি দেখলাম, যে একটা থেকে আরেকটা রেজিস্টারে আমরা খুব ইজিলি, টাফ হচ্ছে না ব্যাপারটা, খুব ইজিলি হচ্ছে কন্টেন্ট গুলা, তার মধ্যে যে কন্টেন্ট গুলো আছে সেইগুলাকে আমরা শেয়ার করতে পারছি। যেমন রেজিস্টার এ থেকে রেজিস্টার বি কে যদি আমরা কন্টেন্ট গুলা শেয়ার করতে চাই, তাহলে আমরা কি খুব ইজিলি এরকম ভাবে দেখলাম না, যে রেজিস্টার 2 থেকে রেজিস্টার 1 এর কন্টেন্ট গুলো খুব ইজিলি শেয়ার করে ফেললাম। এখন যদি এখানে রেজিস্টার যদি আরেকটা যদি বেড়ে যায়, এখন যদি রেজিস্টার সি চলে আসে, তাহলে দেখেন এই জায়গাটাতে একটু কমপ্লেক্স হয়ে যাচ্ছে না? তাহলে রেজিস্টার সি কে রেজিস্টার বি এর কন্টেন্টের সাথে শেয়ার করতে হবে, আবার রেজিস্টার বি কে রেজিস্টার এ এর কন্টেন্টের সাথে শেয়ার করতে হবে। যখনই আমি সি কে যখন এ এবং বি এর সাথে, দুটার সাথে যখন আমি কানেক্ট করতে যাচ্ছি, তখনই ব্যাপারটা একটু ঝামেলাপূর্ণ হয়ে যাচ্ছে না? সি এর কন্টেন্ট কে এ এর সাথে, এ এর কন্টেন্ট কে বি এর সাথে, আবার বি এর কন্টেন্ট কে সি এর সাথে কানেক্ট করা লাগতেছে না আমার বাবার? জি স্যার। তাহলে এই প্রবলেমটা যখন অ্যারাইজ হচ্ছে, এই প্রবলেমটাকে সলভ করার জন্যই আমাদের বাস সিস্টেম দরকার। আমাদের যে ডেটা আছে, আমাদের যে ইনফরমেশন আছে, সো আমরা এখানে খুব নরমালি বলতে পারি কি, যে রেজিস্টারের মধ্যে যে ডেটাগুলো আছে সেইগুলোকে ট্রান্সফার করার জন্য, মাল্টিপল রেজিস্টারের মধ্যে যে ডেটা আছে সেই গুলাকে ট্রান্সফার করার জন্য আমরা যে সিস্টেমটা ইউজ করি সেটাকে বলা হয় বাস সিস্টেম বা কমন বাস সিস্টেম। ঠিক আছে, তাহলে আমরা কমন বাস সিস্টেম কেন ইউজ করি বলেন তো? স্যার একটা রেজিস্টারের কন্টেন্ট অন্য রেজিস্টারের সাথে শেয়ার। একটা পার্টিকুলার একটা না, আসলে মানে অনেক রেজিস্টারের যে কন্টেন্ট আছে, সেই রেজিস্টারের কন্টেন্ট গুলো একাধিক রেজিস্টারের সাথে আমরা নরমালি শেয়ার করার জন্য আমরা হচ্ছে কমন বাস সিস্টেম ইউজ করি। ওকে, তো এখন কমন বাস সিস্টেমের মধ্যে আমরা যখন কমন বাস সিস্টেম পড়তে যাব, তখন আমাদের সামান্য একটু মাল্টিপ্লেক্সারের জ্ঞান লাগবে। তো মাল্টিপ্লেক্সার যারা খুব ভালো কনসেপ্ট ক্লিয়ার নাই বা মাল্টিপ্লেক্সার এর আগে পড়েননি, ডোন্ট গেট প্যানিকড। এখনই আস্তে আস্তে আমরা মাল্টিপ্লেক্সার সম্পর্কে একটা মোটামুটি আইডিয়া নিয়ে আমরা হচ্ছে বাস সিস্টেমটা বুঝে ফেলবো। আমরা বাস সিস্টেম বোঝার জন্য যতটুকু মাল্টিপ্লেক্সার দরকার হয় ততটুকু বুঝতে পারলেই আমাদের চলবে, এর বাইরে না বুঝলেও অসুবিধা নাই। তো যারা মাল্টিপ্লেক্সার আমরা পড়ছি, তো আমরা হচ্ছে এখানে 4 রেজিস্টারের কথা বলতেছি, তার মানে হচ্ছে আমরা এখানে নরমালি নিব হচ্ছে 4টা মাল্টিপ্লেক্সার নিব। ঠিক আছে, তো 4টা মাল্টিপ্লেক্সারে যদি 4টা মাল্টিপ্লেক্সার নিই, তাহলে আমরা মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে কি জানি বলেন তো? মাল্টিপ্লেক্সারে নরমালি আমরা যদি 4 বিটের মাল্টিপ্লেক্সার যদি নিই, তাহলে এখানে কি হবে? মাল্টিপ্লেক্সারে ইনপুট তাহলে কয়টা হবে, মাল্টিপ্লেক্সার আউটপুট কয়টাকে সেইটা শুনি সবার কাছ থেকে। বলেন তো মাল্টিপ্লেক্সার আউটপুট কয়টা? সুজয়, মাল্টিপ্লেক্সার আউটপুট কয়টা? স্যার 8টা স্যার। এটা থাপড়ায় একটা স্যার। স্যার একটা। এই 8টাকে বলবো। মাল্টিপ্লেক্সারে আউটপুট কয়টা? একটা স্যার। একটা স্যার, ইনপুট হবে 8টা।
ইনপুট 8টা হবে কেন? 4টা ইনপুট না স্যার 4ও হতে পারে 8ও হতে পারে 16ও হতে পারে স্যার অনেকগুলো ইনপুট 4 হবে আর আউটপুট 2 হবে। ইনপুট 4 হবে আর আউটপুট 2 হবে। স্যার ইনপুট হবে 2 স্যার টু দি পাওয়ার আউটপুট n সব স্যার। সময় একটাই হবে আর ইনপুট স্যার হবে 2 আপনি টু দি ইনপুট পাওয়ার n। লিকুইডটাই নেন আউটপুট তো একটাই হবে আমি বলে আচ্ছা ঠিক আছে আমি ইনপুট বলেছি n হলে স্যার আউটপুট n টু দি পাওয়ার m ওই ইনপুট হবে সব সময় কয়টা? ইনপুট হবে n নাম্বার অফ টাইমস এবং আউটপুট অলওয়েজ কি হবে? আউটপুট হবে একটা, ঠিক আছে? 1 স্যার। আমাদের এতটুকু জানলেই হবে আপাতত। আমরা শুরু করি। তো আমরা কি বলছি তাহলে এমন একটা কমন বাস সিস্টেম তৈরি করব যেটাতে আমাদের যদি হচ্ছে অনেকগুলা রেজিস্টার থাকে তাহলে আমরা রেজিস্টারের হচ্ছে রেজিস্টারের যে ইনফরমেশন গুলো আছে সেই ইনফরমেশন গুলা আমার কম্পিউটার বা আমি নিজে ইউজ করতে পারবো, ঠিক আছে? তো এখন এই জিনিসটা একটু দেখার চেষ্টা করি। তো আমি ধরেন 4টা রেজিস্টার নিয়ে নিলাম, ঠিক আছে? রেজিস্টার 1 2 3 4 4টা রেজিস্টার কেন নিলাম? তার কারণ আমরা এই কমন বাসটা শিখতেছি 4টা রেজিস্টারের জন্য। 4টা রেজিস্টারের কমন বাস আমরা এখানে শেখার চেষ্টা করতেছি। মানে এই 4টা রেজিস্টার কিভাবে নিজেদের ইনফরমেশন গুলো একটার সাথে আরেকটা ইন্টারকানেক্ট করে সেটা শেখার জন্যই আমরা 4টা রেজিস্টার নিলাম মাত্র। ওকে, ঠিক আছে, আমরা 4টা রেজিস্টার নিয়ে নিলাম। এই 4টা রেজিস্টার নিয়েতে তো সবাই আমরা বুঝতে পারছি। 4টা রেজিস্টার নিলাম 4 বিটের। ওকে, কোনো কোশ্চেন? কোনো কোশ্চেন? ওকে, আমরা 4টা রেজিস্টার নিলাম এবং নামগুলা দেখেন আমরা কিন্তু সবসময় কি বড় হাতের দিছি না? রেজিস্টার এ, রেজিস্টার বি, রেজিস্টার সি, রেজিস্টার ডি। তো এখন আমাদের কি দরকার? আমাদের এইটা পারফর্ম করার জন্য মাল্টিপ্লেক্সার দরকার। তো এই মাল্টিপ্লেক্সারটা কেন দরকার এটা আমি আপনাদের এটা যখন পড়ানো হয়ে যাবে আমি তারপরে বলবো যে আমাদের এই জন্য মাল্টিপ্লেক্সার দরকার। তো আমরা 4টা মাল্টিপ্লেক্সার নিয়ে নিলাম। ওকে, ভেরি গুড। এখন আমাদের 4টা মাল্টিপ্লেক্সার চলে আসছে। মাল্টিপ্লেক্সারের এই 4 বিট মাল্টিপ্লেক্সারের সব থেকে বড় গুণ হইলো কি? আর ইনপুট 4টা, সিলেক্ট লাইন 2টা আর আউটপুট একটা। মনে থাকবে কি কি বললাম? জি স্যার ইনপুট কয়টা বললাম মনে থাকবে? যাদের মনে থাকবে না তারা লিখে নেয়। ইনপুট কয়টা? 4টা। দেখতে পাচ্ছি কি 0 1 3 2 ইনপুট, সরি 0 1 2 3 ইনপুট। তারপরে হচ্ছে আউটপুট কয়টা? একটা। সিলেক্ট লাইন কয়টা? একটা স্যার এই 2টা। দুইটা স্যার সিলেক্ট লাইন 2টা। এখন কিভাবে সেটা আমরা এখন দেখে ফেলবো। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ওয়্যারিং করব এটাকে ওয়্যারিং করার পরে আমরা একটা বাস বানাবো, যে বাস দিয়ে হচ্ছে কি লন্ডন যাওয়া যায়। আপনারা তো সবাই লন্ডন যান না? আচ্ছা এই ফাঁকে আচ্ছা, তো তাহলে আমরা কমন বাস সিস্টেম কেন করতেছি সেটা আমি আবার রিমাইন্ডার দিয়ে দিলাম আমাদের। এখন আমাদের কমন বাস সিস্টেমকে কি করতে হবে বলেন তো? ওয়্যারিং করতে হবে। ওয়্যারিং না করলে তো শুধুমাত্র আমি 4টা মাল্টিপ্লেক্সার দিয়ে দিলাম আর 4টা রেজিস্টার দিয়ে দিলাম, যদি এর মধ্যে যদি কোনো কানেকশন না থাকে তাহলে কি এই আমরা কি কোনো সার্কিট বলতে পারবো? এগুলাকে কোনো সার্কিট বলা যাবে? না স্যার। তাহলে আমাদের কানেকশনটা দিতে হবে। আচ্ছা আমরা কানেকশনটা দিয়ে ফেলি, তো দেখি কিভাবে কানেকশন দেওয়া যায়। কানেকশনটা দেব কিভাবে? আমরা কানেকশনটা দেব হচ্ছে আমাদের যে রেজিস্টার ডি আছে, রেজিস্টার ডি এর যে হচ্ছে 3 নাম্বার আমাদের যে হচ্ছে বিটটা আছে, ঠিক আছে? 3 নাম্বার বিটের সাথে আমরা মাল্টিপ্লেক্সার 0 1 2 3 এরকম যে 4টা মাল্টিপ্লেক্সার আমরা নিছি। তাহলে এটা আমাদের কত নম্বর মাল্টিপ্লেক্সার হচ্ছে ম্যাডাম বলেন? 3 নাম্বার স্যার। ওই 4 নম্বর 4 নম্বর স্যার এটা হচ্ছে আমাদের কি 4 4 নাম্বার নাম্বার। মাল্টিপ্লেক্সার। তো এই 4 নাম্বার মাল্টিপ্লেক্সারের সাথে 4 নাম্বার মাল্টিপ্লেক্সারের 4 নাম্বার 3 নাম্বার এটা 4 নাম্বার ইনপুট, এটা 4 নাম্বার ইনপুট বিট, এটা নাম্বার 3, বাট এটা কত নাম্বার ইনপুট বিট বলেন? 4 নাম্বার 4 নাম্বার ইনপুট বিটের সাথে আমাদের রেজিস্টারের 4 নাম্বার বিটকে ওই 4 নাম্বার বিটকে আমরা কানেক্ট করছি। এটা 3 নাম্বার এটা 3 নাম্বার, বাট হিসেবে তো 1 2 3 4 4th থার্ড মানে 4th পজিশনের বিটের সাথে আমরা কানেক্ট করাচ্ছি। আচ্ছা এত কমপ্লেক্স ডিটেইলে আমি যাচ্ছি না, 3 এর সাথে 3 কে আমরা কানেক্ট করাচ্ছি। বাট বিট নাম্বার তো আপনারা বুঝছেন, 0 থেকে যেহেতু শুরু হচ্ছে সেহেতু এটা হচ্ছে 4 নাম্বারের ইনপুট, এটা যেহেতু 0 থেকে শুরু হচ্ছে তাহলে এটা 4 এর বিট। ওকে, বুঝতে পারছি আমরা? জি স্যার। তারপরে আমরা এই যে
রেজিস্টার সি এর যে 3 নাম্বার বিট আছে সেটাকে আমরা মাল্টিপ্লেক্সার 3 এ আমরা মাল্টিপ্লেক্সার 3 নাম বলি এটাকে, মাল্টিপ্লেক্সার 3 এর 2 নাম্বার ইনপুটের সাথে কানেক্ট করলাম। সেম রেজিস্টার বি এর 3 নাম্বার বিটের সাথে মাল্টিপ্লেক্সার 3 এর 1 নাম্বার ইনপুটের সাথে কানেক্ট করলাম। তারপরে আবার রেজিস্টার এ এর 3 নাম্বার বিটের সাথে মাল্টিপ্লেক্সার 3 এর 1 নাম্বার বিটকে আমরা কানেক্ট করলাম, 1 নাম্বার ইনপুটকে আমরা কানেক্ট করলাম। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি একটা কানেকশন হয়ে গেল। তাহলে আমরা কানেকশনটা কিভাবে দিলাম? এমন ভাবে দিলাম যেন এই যে একটা মাল্টিপ্লেক্সার আমরা নিছি, ঠিক আছে, এই মাল্টিপ্লেক্সারের সবগুলা ইনপুট যেন সবগুলা রেজিস্টারের সাথে কানেক্টেড থাকে। আমার কথা বুঝতে পারছেন স্যার? এবং এমন ভাবে কানেক্টেড থাকে যেন সবগুলা রেজিস্টারের সেম বিটের সাথে যেন কানেক্টেড থাকে। সেম বিট বলতে আমি কি বোঝাচ্ছি, যেমন এটা হচ্ছে 3rd নাম্বার, এটা হচ্ছে 4th নাম্বার বিট, এটা হচ্ছে 4th নাম্বার বিট, এটা হচ্ছে 4th নাম্বার বিট, এই রেজিস্টার ডি এর এটা হচ্ছে 4th নাম্বার বিট। তাহলে আমরা কানেকশনটা বুঝতে পারছি কিভাবে দিব? জি স্যার। ঠিক সিমিলারলি তাহলে এখন আমরা তাহলে কোনটার সাথে কোনটার সাথে কানেক্ট করাবো? 2 এর সাথে 2, এর সাথে 2, এরপরে ওইটা 2 এর সাথে 2 এর সাথে ওইটা 2, তারপর বি এর সাথে 2, তারপর স্যার ওই 2 এর সাথে 1, হ্যাঁ, তারপর 2 এর সাথে 0। E0, এটাকে আমরা এভাবে ডিনোট করে দিয়েছি। আমি আসলে এইগুলা সবগুলা কানেক্ট কি জন্য করাচ্ছি না, মানে এটার সাথে ধরেন এটা যদি আমি এভাবে কানেক্ট করে দিই, তারপর এটার সাথে যদি এটা কানেক্ট করে দিই, তাহলে এটা কি হিজিবিজি হয়ে যাচ্ছে না দেখতে? জি স্যার। যেন এটা দেখতে হিজিবিজি না হয় সেজন্য আমি জাস্ট একটা কানেক্ট করাই, আমি বাকিগুলাতে কি করছি, আমরা নাম্বারিং করে দিছি। জি স্যার। আমরা বুঝতে পারতেছি সবাই, ছেলেরা কি সবাই বুঝতে পারতেছি? জি স্যার। জি স্যার। ওকে, তো তাহলে এখন আমরা দেখেন যে কানেকশনটা আমাদের মোটামুটি হয়ে গেছে। এখন বাকি আছে এই বাকি রেজিস্টার গুলোরও কানেকশন আমরা এখানে সুন্দরভাবে দিয়ে দিলাম, এবং এখানে রেজিস্টারের সাথে আমাদের মাল্টিপ্লেক্সারের কানেকশন গুলো দিয়ে দিলাম। এখন আমাদের রেজিস্টারের সাথে মাল্টিপ্লেক্সারের কানেকশন গুলো দেওয়া হয়ে গেছে। এখন আমাদের শুধু বাকি আছে কি, আমাদের বাকি আছে দেখেন তো এর মধ্যে সিলেক্ট লাইন দিছি কিনা আমরা মাল্টিপ্লেক্সারে, কি কোনো সিলেক্ট লাইন দিছি? আমরা মাল্টিপ্লেক্সারে কোন সিলেক্ট লাইন দিইনি। মাল্টিপ্লেক্সারের সিলেক্ট লাইন কি কি? মাল্টিপ্লেক্সারের সিলেক্ট লাইন হচ্ছে 2টা, তো আমরা 2টা মাল্টিপ্লেক্সারের সিলেক্ট লাইন 4:1 মাল্টিপ্লেক্সারের সিলেক্ট লাইন হচ্ছে 2টা, আমরা 2টা সিলেক্ট লাইন দিয়ে দিলাম। ঠিক আছে, তো 2টা সিলেক্ট লাইন দিয়ে দিলাম। এখন 2টা সিলেক্ট লাইন হচ্ছে 0 এবং 1 এর কম্বিনেশন হবে 2টা সিলেক্ট লাইন। ঠিক আছে, তো আমরা 2টা সিলেক্ট লাইন দিয়ে দিলাম। এই 2টা সিলেক্ট লাইনের উপর ভিত্তি করে আমরা হচ্ছে একটা কমন বাস সিস্টেমের আউটপুট পাবো, এবং সেই আউটপুটটা কি আমরা মাল্টিপ্লেক্সারের, আচ্ছা এটা একটু পিছনে চলে যাই। আচ্ছা, আমরা মাল্টিপ্লেক্সারের আউটপুট কয়টা করে আমরা সবাই তো জানি, মাল্টিপ্লেক্সারের আউটপুট 4:1 বা যে কোনো মাল্টিপ্লেক্সারের আউটপুট একটা না? জি স্যার। তাহলে এখান থেকে একটা আউটপুট পাবো, এখান থেকে একটা আউটপুট পাবো, এখান থেকে একটা আউটপুট পাবো, এখান থেকে একটা আউটপুট পাবো। এখন দেখেন তো সবকিছু বাদ দিয়ে একটা জিনিস কল্পনা করেন তো, এই মাল্টিপ্লেক্সারটা কি এখন পরিপূর্ণ হয়েছে? আমরা কি বলছিলাম মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে, কি বলছিলাম 4:1 মাল্টিপ্লেক্সারের ক্ষেত্রে ইনপুট কয়টা, ইনপুট লাইন কয়টা? 4টা। একটা স্যার। 4টা ইনপুট লাইন পাইছি। জি স্যার। সিলেক্ট লাইন কয়টা বলছিলাম? 2টা। সিলেক্ট লাইন পাইছি। জি স্যার। তারপরে হচ্ছে আউটপুট কয়টা বলছিলাম? একটা। তাহলে কি আমরা এখন আউটপুট পাইছি? এই যে দেখেন 4টা আউটপুট, এই যে এখন আমরা 4টা আউটপুট পেয়ে গেছি। এখন সিলেক্ট লাইন গুলাকে আমরা একটার সাথে আরেকটা কানেকশন দিয়ে দিছি, বাট সবগুলো দেখেন ইন্ডিভিজুয়াল, সবগুলাই কিন্তু ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা ভাবে পাচ্ছে। স্যার, জি ম্যাডাম বলেন। সিলেক্ট লাইন স্যার এটা কি, আমি কেন দেন? আসতেছি ম্যাডাম, আমি আসতেছি সিলেক্ট লাইনে, আমি আসতেছি। ঠিক আছে, সিলেক্ট লাইনের জন্যই হচ্ছে আমাদের দেখেন খেয়াল করে যে এই সবগুলা রেজিস্টার তো একসাথে কাজ করবে না। আমরা তো একটু আগে লোড পড়ছি না ম্যাডাম, সবগুলা রেজিস্টার তো একসাথে কাজ করবে না, করবে? সবগুলা রেজিস্টারের ধরেন সবগুলা রেজিস্টারের
আমাদের সবগুলা বিট তো একসাথেই একই সাইমালটেনিয়াসলি একই বাসের মধ্যে কাজ করবে না। এইটা যদি আরেকটা বাসের সাথে কানেক্টেড থাকে সে আরেকটা বাসের সাথে কাজ করবে। বাট আমি যে বাসটাকে মানে আমি যে ইনফরমেশনটা চাই বা যেটাকে আমি অ্যাক্টিভ করতে চাই সেই অ্যাক্টিভটা করতে পারবো আমি যেই লাইনটাকে বা যেই কি বলবো এটাকে আমি যেই রেজিস্টারের যে বিটটাকে আমি অ্যাক্টিভ করতে চাই সেই রেজিস্টারে সেই বিটটাকে অ্যাক্টিভ করার জন্য আমার তো সামথিং একটা কন্ট্রোল দরকার আমার হাতে। সেই কন্ট্রোলটা হচ্ছে আমার এই যে S1 এবং S0 বা সিলেক্ট লাইন, এটাকে বলতে পারেন যে হচ্ছে আমার স্টিয়ারিং। আমি কোন জায়গায় যেতে চাই সেটা হচ্ছে আমার S1 এবং S0 ঠিক করবে। কিভাবে ঠিক করবে আপনারা একটু পরে ডেফিনেটলি ক্লিয়ার হয়ে যাবেন। ওকে, তো এখন এই চারটা হচ্ছে কি 4 লাইন কমন বাস। এই 4 লাইন কমন বাসটা কি আমরা চারটা আউটপুট পাচ্ছি না, হচ্ছে মাল্টিপ্লেক্সার 3 2 1 0 এর জন্য আলাদা আলাদা আউটপুট পাচ্ছি, তো আমরা চারটা আউটপুট পেয়ে যাচ্ছি আমরা। এখন আমরা একটা জিনিস যদি খেয়াল করি যে এই সিলেক্ট লাইন S0 এবং S1 এর মানেটা কি, আমরা এখানে কি ইউজ করছি 4:1 ভ্যালু আমরা ইউজ করছি। তো এখন সিলেক্ট লাইন হচ্ছে কয়টা, দুইটা, n এর ভ্যালু কত 2, আর আমরা কি জানি হচ্ছে 2 টু দি পাওয়ার n সংখ্যক হচ্ছে আমাদের কম্বিনেশন পাওয়া যায়। 2 টু দি পাওয়ার n সংখ্যক কম্বিনেশন মানে কি, আমাদের এই সিলেক্ট লাইনের ভ্যালু কি কি হইতে পারে 0 0 0 1 1 0 1 1। সিমিলারলি এই যে 0 0 মানে কি 0 0 1 মানে কত 1, মানে আমাদের বাইনারি থেকে ডেসিমাল যদি আমরা কল্পনা করি তারপরে কি 1 1 0 মানে কি 2 আর 1 1 মানে কি 3, তাই তো। তো এখন যদি আমাদের এই সিলেক্ট লাইনের ভ্যালু যদি 0 এবং 0 হয়, মানে আমার ড্রাইভিং সিটে যদি আমি 0 এবং 0 বসাই, তাহলে কোনটা কানেক্টেড হবে বলেন তো। এখানে দেখি তো আপনারা একটু একটু ব্রেন ওয়ার্ক করেন তো কোনটা কানেক্টেড হবে। এটা একটু একবার বলবেন। যদি আচ্ছা যদি আমাদের এখানে যে সিলেক্ট লাইন আছে ঠিক আছে, যদি আমাদের সিলেক্ট লাইন 0 এবং 0 হয়, মানে 0 এবং 0 বলতে কি বোঝাচ্ছি বুঝতে পারছেন, আমি এই মাল্টিপ্লেক্সার হোল যে চারটা মাল্টিপ্লেক্সার আছে চারটা মাল্টিপ্লেক্সারে আমি হয়তো সিলেক্ট লাইন কারে সিলেক্ট করতেছি 0 এবং 0 কে সিলেক্ট করতেছি, ঠিক আছে চারটা মাল্টিপ্লেক্সার। তাহলে এখানে ট্রিগার হবে কে কে, ট্রিগার হবে কোন কোন রেজিস্টারটা, আমরা কি কে বলতে পারবো এখান থেকে যে এই রেজিস্টারের আউটপুটটা আমরা সামনে দেখতে পাবো। স্যার যদি চারটার সাথে আর ইন্টারকানেকশন দিচ্ছি তো স্যার সবাই ট্রিগার্ড হবে না? সবাই ট্রিগার কিভাবে হবে, তো আমি তো এইখানে সিলেক্ট 0 লাইন 0 স্যার 0 0 করে দিচ্ছি না আমি এখানে। যদি 0 0 যদি আমি করে দিই তাহলে আমরা এখানে একটু যদি খেয়াল করে দেখতে পাবো, তাহলে হচ্ছে যে এ এর কন্টেন্ট গুলা, ঠিক আছে এ এর কন্টেন্ট গুলা এখানে আমাদের ট্রিগার হবে। কিভাবে হবে দেখেন, এই যে A0 এর ভ্যালু দেওয়া আছে না এখানে, আমাদের A0 এর একটা ভ্যালু দেওয়া আছে, এখানকার একটা 0 এর ভ্যালু দেওয়া আছে, এখানকার একটা 0 এর ভ্যালু দেওয়া আছে না, আমার কথা বুঝতে পারছেন ম্যাডাম। দেখেন A0 A1 A2 তার সাথে কি, তাহলে A0 A1 A2 এবং এটাকে যদি আমরা A3 ধরি তাহলে A3, তাহলে কোন রেজিস্টারটা অ্যাক্টিভ হবে বলেন তো এখন A0 A1 A2 A3 কোন রেজিস্টারের কম্পোনেন্ট, এ রেজিস্টার এর রেজিস্টার এর কম্পোনেন্ট না, জি স্যার। তাহলে আমাদের কোন রেজিস্টারটা হচ্ছে কানেক্টেড হবে, তাহলে আমাদের রেজিস্টার এটা কানেক্টেড হবে না এবং রেজিস্টার এটা কানেক্টেড হবে এবং সে কোন কোন ইনপুট গুলাকে সে ট্রিগার করবে, এই 0 কে ট্রিগার করবে, সবগুলোর 0 কে কে ট্রিগার করবে, এই 0 কে ট্রিগার করবে এবং এই 0 কে সে ট্রিগার করবে। আমার কথা বুঝতে পারছেন স্যার ম্যাডাম? এটা শুধুমাত্র আমরা একটার ক্ষেত্রে দেখাচ্ছি। এখন আমরা যদি আরো বিট বাড়াই তাহলে আরো বিটের ক্ষেত্রে আমরা আরো গুলো দেখতে পারবো, ঠিক আছে। তাহলে আমরা আউটপুট এখানে কি পাবো বলেন তো, আউটপুটে তাহলে আমরা কি পাবো A0 A1 A2 A3 পাবো না, এখান থেকে A0 পাবো, এখান থেকে A1 পাবো, এখান থেকে A2 পাবো, এখান থেকে A3 পাবো না। আমরা বুঝতে পারছি সবাই? জি স্যার। স্যার সিলেক্ট লাইন দুইটাই আবার 1 হওয়া কি পসিবল স্যার? হ্যাঁ অবশ্যই পসিবল। তখন কি খালি সবগুলা 1 গুলাকে স্যার ট্রিগার করবে? যখন হচ্ছে সিলেক্ট লাইন আমাদের 1 হবে, ঠিক আছে, এই যে আমরা পরের স্লাইডে আমরা খুব সুন্দরভাবে দেখতে পাবো, দাঁড়ান আমি আপনাকে দেখাই দিচ্ছি। যখন হচ্ছে সিলেক্ট লাইন হচ্ছে 1 হবে, আপনি সব দুইটা 1 চাচ্ছেন তাই না,
জি স্যার যখন হচ্ছে আমাদের সিলেক্ট লাইন 1 হবে, তখন হচ্ছে যদি আমরা একটু পিছনে ফিরে যাই, সিলেক্ট লাইন 1 হওয়া মানে কি বলেন তো ম্যাডাম? বি বি এর কম্পোনেন্ট তখন সব সিলেক্ট হবে। তখন হচ্ছে আমরা যখন সিলেক্ট B লাইন register। তখন ডি ডি এর ক্ষেত্রে যত আমরা সিলেক্ট লাইন 1 হওয়া মানে কি আমাদের ডেসিমাল ভ্যালু কত? 3 না ম্যাডাম? জি স্যার, জি ডেসিমাল ভ্যালু 3 না ম্যাডাম? দেখেন এখানে আমরা একটু যদি খেয়াল করি তাহলে ডি এর আমাদের যে মাল্টিপ্লেক্সারের ডি এর সবগুলা ভ্যালু হচ্ছে 3, D0 এর ভ্যালু 3, ইনপুট ভ্যালু 3, D1 এর ইনপুট ভ্যালু 3, আবার D2 এর ইনপুট ভ্যালু 3। এটার নাম যদি আমরা D3 দিতাম তাহলে এটা D3 এর ভ্যালুটা D3 এর ভ্যালুটার নাম হইতো কি হইতো? 3 হইতো। তাহলে কোনটা অ্যাক্টিভ হবে বলেন তো ম্যাডাম? রেজিস্টার ডি। রেজিস্টার ডি কানেক্টেড হবে। এবারটা আপনার যদি 0 হয়ে গেল, 1 হয়ে গেল, তারপরে আপনি 10 এর জন্য আপনি নিজের থেকে করতে পারবেন না ম্যাডাম? জি স্যার। তাহলে এক্সাম হলে যদি আমি ধরেন আপনাদের 0 এর ক্ষেত্রে দেখাই দিলাম, এখন এক্সাম হলে যদি কোশ্চেন আসে এরকম যে ঠিক আছে কমন বাস সিস্টেম আমাদের 4 বিট রেজিস্টারের একটা কমন বাস সিস্টেম আপনারা ড্র করেন, এবং সেক্ষেত্রে যদি সিলেক্ট লাইন 10 আসে সেক্ষেত্রে আউটপুট কি হবে আপনারা ড্র করে দেখাই দিতে পারবেন না? 10 আসলে কি স্যার 3টা রেজিস্টার অ্যাক্টিভেট হবে? জি ম্যাডাম। 10 ডেসিমাল ভ্যালু কত না। সেটা বলেন? 10 2 ডেসিমাল ভ্যালু কত? 2 না? মানে 2 সম্বলিত কি কি আছে এখানে আমরা একটু দেখার চেষ্টা করি তো। 2 সম্বলিত কি আছে? C2 আছে, C2 আছে, 2 সম্বলিত কি আছে? এই C1 আছে, C0 আছে এবং AC আছে। তাহলে কোন রেজিস্টারটা অ্যাক্টিভ হবে ম্যাডাম? 2 নাম্বার সি Number। सी सर C রেজিস্টার। তাহলে আমরা আউটপুটে কি পাবো? C0, C1, C2, C3 পাবো না আমরা আউটপুটে ম্যাডাম? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? শুধু আমাদের আর কিচ্ছু করা লাগতেছে না, কিন্তু দেখেন আমাদের ব্যাপারটা কতটা ইজি। আচ্ছা, আর এখানে কি কি আপনারা হচ্ছে একটু থিওরিটিক্যাল ইয়াটা একটু পড়ে নিন কেমন? আমি এটার মধ্যে আর যাচ্ছি না, যেটা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো এগুলো আমি লাইন বাই লাইন আপনাদের রিড আউট করে শোনাচ্ছি না। ওকে, ইজ ইট ওকে? জি স্যার। ओके सर আচ্ছা, এবারটা তাহলে আমরা কি বুঝলাম বলেন তো? এখানে আমরা কি বুঝলাম? আমরা যে একটু আগে বললাম যে হচ্ছে আমাদের ইয়া দরকার আর কি, আমাদের হচ্ছে একটা রেজিস্টারের সাথে আর একটা রেজিস্টারের যে রিলেশন গুলো আছে, বা আমার তো যে রেজিস্টারের মধ্যে যে কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো তো আমার যখন দরকার হবে তখন তো আমি এক জায়গা থেকে আরেকটা জায়গাতে আমি চাইতে পারতেছিলাম না, বা আমি শেয়ার করতে পারতেছিলাম না। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কি যে যখনই আমি মাল্টিপ্লেক্সার ইউজ করতেছি তখন এই একটা মাল্টিপ্লেক্সারের একটা ওয়্যার আর একটা রেজিস্টারের সাথে কানেক্টেড থাকতেছে না, তখন সে খুব সুন্দর করে ওই রেজিস্টারের যে ইনফরমেশনটা আছে সে সাক করে নিয়ে এসে আমাকে আউটপুটে দিয়ে দিচ্ছে না? তাহলে কি আমার যে জন্য আমার বাসটা পড়া আসলে রেজিস্টারের মধ্যে যে ইনফরমেশন বা কন্টেন্ট গুলো আছে সেই কন্টেন্ট গুলো আমি শুধুমাত্র এই সিলেক্ট লাইনের উপর ভিত্তি করেই আমি আমার ডিজায়ার্ড কন্টেন্ট গুলা আমি আমার আউটপুটে দেখতে পাচ্ছি কিনা আমরা বুঝতে জি, পারছি স্যার। সবাই? আচ্ছা, এইটা তো গেল হচ্ছে 4 রেজিস্টারের জন্য। এখন যদি আমাকে 8 রেজিস্টারের জন্য যদি আমাকে একটা হচ্ছে হচ্ছে কমন বাস সিস্টেম ড্র করতে বলা হয় তাহলে কি আমরা পারবো? इंशाल्लाह পারবো। তো 8 রেজিস্টারের জন্য আমাদের তাহলে কয়টা দরকার হবে বলেন তো? মাল্টিপ্লেক্সার কয়টা দরকার হবে বলেন তো স্যার ম্যাডাম? 16টা স্যার কয়টা? 16টা দরকার হবে নাকি 8টা দরকার হবে? 8টা হবে। 8টা দরকার হবে না আমাদের 8টা দরকার হবে, ঠিক আছে? তাহলে এই 8টা সিলেক্ট লাইন কয়টা থাকবে? 3টা। 8টা সিলেক্ট লাইন 3টা থাকবে, তার কারণ আমরা নরমালি কি জানি 2 to the power n 3 কত 8, তার মানে সিলেক্ট লাইন কয়টা থাকবে? 8টা থাকবে, 3টা থাকবে সরি। 3টা থাকবে। এবং আউটপুট কয়টা থাকবে? অলওয়েজ আমরা কি জানি আউটপুট। তাহলে এই সেম জিনিস আমাদের কয়টা করতে হবে বলেন তো? ড্র করতে হবে কয়টা? 8টা ড্র করতে হবে। আশা করি আমরা বুঝতে পারছি সবাই। তাহলে আপনাদের যাদের মাল্টিপ্লেক্সারের কনসেপ্ট ছিল না, এখন কি আপনারা মাল্টিপ্লেক্সার সম্পর্কে আইডিয়া পাইছেন? মানে এইটা বুঝতে কি আপনাদের কোনো অসুবিধা হয়েছে স্যার ম্যাডামরা? কমন বাস সিস্টেম বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে? জি স্যার, এটা বুঝতে পারছি। না, যাদের হচ্ছে ওই যে শাফকাত বললো যে তাদের মাল্টিপ্লেক্সারের কনসেপ্ট খুব একটা ক্লিয়ার ছিল না, তারা কি বুঝতে পারছে? কথা বলেন না কেন?
জি স্যার বুঝতে পারছি। জি স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা মোটামুটি ধরে নিতে পারি যে আমরা তাহলে এটাকে এভাবে লিখতে পারি যে যদি 0 0 যদি আমাদের S1 এবং S0 এর ভ্যালু যদি 0 0 হয় তাহলে আমাদের কোন রেজিস্টারটা সিলেক্ট হবে? A, যদি 0 1 হয় তাহলে B, 0 0 1 0 হলে C এবং 1 1 হলে D রেজিস্টারটা সিলেক্ট হবে, এবং কিভাবে হবে সেটা আমরা অলরেডি দেখে ফেলছি, তাই না? ওকে, এখন আমরা নেক্সট টপিকে যাই। আমরা কি বলছিলাম যে বাস কয়ভাবে হচ্ছে ইয়া করা যায়, কনস্ট্রাক্ট করা যায়। একটা হচ্ছে 4 বিট রেজিস্টার, আর একটা কিভাবে বলছিলাম বলেন তো? 3 স্টেট বাফার বলছিলাম না আমরা, বা ট্রাই স্টেট বাফার যেটাকে বলা হয়। তো ট্রাই স্টেট বাফার জিনিসটা কি সেইটা আমরা আগে একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? তারপরে হচ্ছে ট্রাই স্টেট বাফার কেন প্রয়োজন হয় সেটা আমরা আর একটু সেটা জানবো, এবং তারপরে জানবো হচ্ছে ট্রাই স্টেট বাফার কিভাবে কাজ করে। ওকে, তো আমরা প্রথমে বাফার জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি। আমরা নর্মালি ওই যে ওয়েব ব্রাউজ করতে গিয়ে বলি না যে বাফার হচ্ছে, বলি না? এই বাফার মানে কি তাহলে বলেন তো? লোডিং আর লোডিং। বাফারের মানে লোডিং, মানে আপনার ইংরেজি জাহাজ, বাংলায় কি বলে বাফারের? বাফার মানে লোডিং। এবার লোডিং মানে কি, লোডিং এর বাংলা কি, লোডিং মানে কি সেটা বলেন। যতটা নিতে যায় তার থেকে বেশি হয়ে গেছে এরকম। বাফার মানে কি হলো? ডিলে হওয়া, তাই না? এই দেখেন আমিও ইংরেজি দিয়েই বললাম ডিলে হওয়া, আপনারা বললেন লোডিং, আমি বললাম ডিলে হওয়া। বাফারের বাংলা যদি আমরা যদি বলি বিলম্বিত হওয়া, দেরি হওয়া, ঠিক আছে? তো বাফার আমরা তখন ইউজ করি যখন একটা সার্কিটের, ঠিক আছে, একটা সার্কিটের আউটপুট, একটা ধরনের ইনপুট আমরা দিলাম এবং সেই ইনপুট থেকে আমরা তখন আউটপুটটা যখন একটু দেরিতে চাচ্ছি, মানে আমরা নিজের থেকে চাচ্ছি যে আউটপুটটা একটু দেরিতে আসুক, সেটাকে বলা হয় কি জানেন? সেটাকে বলা হয় বাফার। আচ্ছা স্যার ম্যাডাম আমাকে একটা সেকেন্ড একটু শুনুন। ওকে, তো আমরা বলতেছিলাম কি বাফার। বাফার হচ্ছে এমন একটা জিনিস যেটাকে হচ্ছে ইংরেজিতে আমরা বলি হচ্ছে ডিলে করা। জি বলেন। স্যার কালকে কি আপনি ভার্সিটিতে থাকবেন? ম্যাডাম কালকে তো আমি ভার্সিটিতে থাকবো না ম্যাডাম। রবিবার? জি জি, রবিবার থাকবো আমি ম্যাডাম। জি আচ্ছা ঠিক আছে স্যার। আচ্ছা, এটা কি প্রচ্ছন্ন হুমকি দিলেন নাকি? এমন ভাবে জিজ্ঞেস করলেন যে স্যার আপনি থাকবেন নাকি? না স্যার এই যে চা খাওয়াবো স্যার। কথা বলতেছিলেন তো তার জন্য স্যার। না 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 না, আসলে দাঁড়ান এটা। আচ্ছা, ট্রাই স্টেট বাফার, তো আমরা বাফার জিনিসটা বুঝলাম। বাফার হচ্ছে আমরা, আচ্ছা এখন বাফার তো বুঝলাম। বাফার আরেকবার বলেন স্যার, ভুলে গেছি। বাফার মানে কি? বাফার হলো দেরি করা, কোনো কিছুকে দেরি করা, ঠিক আছে? মানে আমরা একটা কাজ করছি, ধরেন আমরা একটা ইনপুট দিলাম, নরমাল বাফার যেটাকে বলা হয় সেটা বলি। ধরেন এটা হচ্ছে নরমাল বাফার, এটা একটা নরমাল বাফারের সিনারিও, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, ঠিক আছে? তো এখন নরমাল বাফারের সিনারিওটা হচ্ছে এরকম, আমরা যদি এই সেম ইনপুট, একটা ইনপুট দিলাম, ধরেন এই নরমাল বাফারে ইনপুট দিলাম 1, এবং আমরা নরমাল বাফার যদি শুধুমাত্র এখানে অন্য কোনো লজিক যদি না থাকে, যদি নরমাল বাফার থাকে এবং আউটপুটে আমরা কিন্তু 1ই পাবো, কিন্তু 1 পাবো কেন, কিভাবে? আমরা নরমাল বাফারে 1ই পাবো, কিন্তু একটু ডিলে করে পাবো, একটু দেরি করে পাবো। এটা হচ্ছে বাফারের কাজ। আমরা যদি কোনো লজিককে বা কোনো সার্কিটকে যদি একটু দেরি করাইতে চাই, আমাদের অনেক সময় অনেক কাজের জন্য কোনো সার্কিটকে দেরি করাইতে হইতে পারে, ঠিক আছে? মাল্টিটাস্কিং এর সময় অনেক সার্কিটকে আমরা একটা প্রায়োরিটি লিস্ট সেট করে দিই যে এই কাজটা আগে হবে, দেন এই কাজটা পরে হবে। এরকম যখন একটা লজিককে আমি ইনিশিয়ালি চাই যে তুমি কাজটা দেরি করে করো, তখন আমরা বাফার ইউজ করি। এটা হচ্ছে টু স্টেট বাফার। আমরা এখন এই যেটা দেখতেছি সেটা হচ্ছে টু স্টেট বাফার। তো আর একটা আছে, সেটা হচ্ছে যে 3 স্টেট বাফার বা ট্রাই স্টেট বাফার, যেটা আমরা এখন পড়বো আর কি, ঠিক আছে? তো ট্রাই স্টেট বাফার, বলেন। স্যার আমার একটু মেডিসিন আনতে বাইরে যাওয়া লাগবে স্যার, যেতে পারবো স্যার? হ্যাঁ আপনি যান, আপনি তো রেকর্ডিং পেয়ে যাবেন। আপনার আইডিটা একটু চ্যাটে লিখে দিন, ঠিক আছে? জি আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। বলে দেন তাহলে হবে। ওকে জি আচ্ছা। ওকে, ঠিক আছে। তো এখানে টু স্টেট বাফারের ক্ষেত্রে আমাদের লজিক সবসময় 0 এবং 1। যদি এখানে আমরা 0 দিই এখানে 0 পাবো, এখানে 0 পাবো, এখানে যদি 1 দিই তাহলে এখানে 1 পাবো। কিন্তু
এই যে আমাদের 3 স্টেট যে বাফার আছে সেই 3 স্টেট বাফারে আমাদের হচ্ছে ইনপুট শুধুমাত্র একটা ইনপুট থাকে না। যেমন এখানে আমরা কি বলতেছি, এখানে একটা ইনপুট দিচ্ছি এবং এখানে আরেকটা আমরা আউটপুট পাচ্ছি, সেম ইনপুট দিচ্ছি এবং সেম আউটপুট পাচ্ছি, একটা ডিলে টাইম, একটা দেরি সময়ে আমরা আউটপুট পাচ্ছি। কিন্তু আমাদের এই ট্রাই স্টেট বাফারের ক্ষেত্রে আমাদের আরেকটা ইনপুট দরকার হয়, সেই ইনপুটটাকে বলা হয় কন্ট্রোল ইউনিট। সেই কন্ট্রোল ইউনিটটা কি করে, সেই কন্ট্রোল ইউনিটের জন্য আমাদের এখানে যে আমরা আউটপুট পাবো সেই আউটপুটটা ভ্যারি করে। তো সেই কন্ট্রোল ইউনিটটাকে যখন কন্ট্রোল ইউনিটের ভ্যালু যখন 1 হয় তখন সেটাকে বলা হয় কনভেনশন বাফার, আর তখন সেটাকে বলা হয় হাই ইম্পিডেন্স বাফার। আর যখন হাই ইম্পিডেন্স হচ্ছে স্টেটে থাকে, আর যখন কন্ট্রোল ইনপুটের ভ্যালু যখন 0 হয় তখন সেটাকে বলা হয় কনভেনশনাল বাফার। ঠিক আছে, এটা হচ্ছে এই ইম্পিডেন্স মানে আমি একটু বলে দিচ্ছি, বাংলাটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিবন্ধকতা। আমাদের বাফারের অর্থটাই তো হচ্ছে এরকম যে এটাকে ডিলে করা বা প্রতিবন্ধকতা করা। তো আমাদের এই ট্রাই স্টেট ব্যাপারটা এই জন্য আমাদের আসলে এই কন্ট্রোল ইউনিটে এই জন্য দরকার হয়, যখন হচ্ছে আমরা একটা বাফারকে একটু বেশি ডিলে করাইতে চাই, তখন হচ্ছে আমরা আমাদের যখন সি এর ভ্যালুটা যখন 1 থাকে তখন সেটা একটু বেশি ডিলে হয়, আবার সি এর ভ্যালুটা তখন একটু দ্রুত আর কি কাজ করা, যখন সি এর ভ্যালুটা যখন একদমই 0 থাকে তখন এইটার হাই ইম্পিডেন্সটা অনেক বেশি পরিমাণে হাই থাকে। তখন এই এর থেকে আমাদের যে ওয়াই বা বি যাই বলি না কেন যে আউটপুটটা পাই, তখন সেই আউটপুটটা অনেক সময় চেঞ্জ হয়ে যেতে পারে। আমাদের সি এর ক্ষেত্রে সি এর ভ্যালু যখন যদি 1 হবে তাহলেই তখন আমাদের আউটপুটের ওয়াই এর ভ্যালুটা 1 পাবো, এবং সি এর ভ্যালুটা যদি 0 হয়ে যায় তখন আমরা আউটপুটের ভ্যালুটা আমরা 0 পেয়ে যাবো। নো ম্যাটার হোয়াট আমরা এখানে এই যে আমাদের এই ইনপুটের ভ্যালুটা আমরা 0 1 যাই দেই না কেন। তখন এইটা আমাদের কি কাজে লাগে আসলে, এইটা আসলে বেসিক্যালি আমাদের এইটা কাজে লাগে আমাদের যে বাস সিস্টেম আমরা যে এর আগে পড়লাম একটু আগে, সেম এটা হচ্ছে আমাদের বাস সিস্টেমের কাজে লাগে। আর বাস সিস্টেম এটা কি, এটা হচ্ছে আমাদের কমন বাস সিস্টেম ইউজিং ডিকোডার। এর আগে আমরা মাল্টিপ্লেক্সার ইউজ করে একটা বাস পড়লাম না, এখন আমরা কি পড়বো, আমরা হচ্ছে ডিকোডার ইউজ করে আমরা বাস পড়বো। তো ডিকোডার জিনিসটা কি সেইটা আমরা একটু জানার চেষ্টা করি। হ্যাঁ, তো ডিকোডার জিনিসটা কিছুই না, ডিকোডার জিনিসটা হচ্ছে একদমই ইজি একটা জিনিস। ডিকোডারের হচ্ছে আপনার যেমন মাল্টিপ্লেক্সার বা ডিমাল্টিপ্লেক্সারে একটা নির্দিষ্ট পরিমাণ ইয়ে থাকে না, যে 4টা যদি ইনপুট লাইন হয় তাহলে 2টা সিলেক্ট লাইন হবে, একটা ইনপুট আউটপুট হবে, এরকম থাকে না ডিকোডার হচ্ছে মাল্টিপ্লেক্সারে বা ডিমাল্টিপ্লেক্সারে এরকম থাকে। কিন্তু ডিকোডারের বিভিন্ন রকম হতে পারে, 3:8 ডিকোডার হতে পারে, তারপরে হচ্ছে আপনার 2:4 ডিকোডার হতে পারে, আবার 4:2 ইনকোডার হতে পারে। ঠিক আছে, তো এটা নির্দিষ্ট কোনো ইয়া নাই, নির্দিষ্ট কোনো আমাদের হচ্ছে এরকম একটাই আউটপুট হবে বা একাধিক আউটপুট হবে এরকম কোনো ইয়া নাই। তত নরমালি আমাদের ডিকোডারের ক্ষেত্রে একের অধিক আউটপুট অনেক সময় পাওয়া যায়। যেমন হচ্ছে আমরা যেমন 3:8 যদি হচ্ছে আমরা ডিকোডার যদি আমরা ইউজ করি তাহলে আমাদের ইনপুট লাইন হবে 3টা আর আউটপুট হবে 8টা। ঠিক আছে, এটা হচ্ছে এরকম। তো আমরা মোটামুটি যদি মাল্টিপ্লেক্সারের কনসেপ্টটা যদি বুঝি তাহলে আমাদের ডিকোডারের ক্ষেত্রে এতটুকু বুঝলেই হবে। আমরা যেহেতু হচ্ছে 4:2 ডিকোডার 2:4 ডিকোডার নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের এতটুকু বুঝলেই হবে যে ডিকোডারের ক্ষেত্রে আমাদের হচ্ছে সিলেক্ট লাইনে, যেখানে সিলেক্ট লাইন আছে সিলেক্ট লাইন হচ্ছে 2টা এবং আমাদের যে আউটপুট লাইন আছে সে আউটপুট লাইন হচ্ছে আমাদের 4টা। ঠিক আছে, এতটুকু বুঝলেই আমাদের হয়ে যাবে, আর তেমন কোনো কিছু বোঝার আমাদের খুব বেশি দরকার নাই। ওকে, এখন আমরা হচ্ছে আমরা এখন শুরু করি। আমাদের এখন শুরু করতে হলে এই যে A0 B0 C0 এবং D0 এইগুলা দিয়ে আমরা কি বোঝাচ্ছি জানেন, এগুলা দিয়ে আমরা বোঝাচ্ছি হচ্ছে ওই যে আমরা রেজিস্টার পড়লাম একটু আগে, মনে আছে আমরা হচ্ছে বাস রেজিস্টারে একটু আগে বাস রেজিস্টার দেখলাম না যে 4টা করে কম্পোনেন্ট ছিল না, 4টা করে আমাদের ইয়া ছিল না রেজিস্টারের, 0 1 2 3 এবং সবগুলোর নাম দিছিলাম না, এটার নাম দিছিলাম A0, এটার নাম দিছিলাম হচ্ছে A1 A2 A3 নাম দিছিলাম না, এরকম মনে আছে? এই আলাদা আলাদা 4টা যে বিট আছে সেই 4টা বিটের আলাদা আলাদা নাম দিছিলাম না? জি স্যার। এই A0 B0 C0 D0 এইগুলা হচ্ছে
আমাদের ওই যে 4টা রেজিস্টার আছে না, ওই 4টা রেজিস্টারের আলাদা আলাদা সিঙ্গেল সিঙ্গেল বিটের নাম্বার, ওই সিঙ্গেল সিঙ্গেল বিটের নাম্বার গুলোকে আমরা এখানে নিয়ে চলে আসছি। A0 হলো তাহলে কি, A0 হচ্ছে রেজিস্টার A এর সিঙ্গেল একটা 0 নাম্বার বিট, B0 হচ্ছে কি রেজিস্টার B এর 0 নাম্বার বিট, C0 হচ্ছে রেজিস্টার C এর 0 নাম্বার বিট, D0 হচ্ছে রেজিস্টার C এর, সরি D0 হচ্ছে রেজিস্টার D এর 0 নাম্বার বিট। আমরা বুঝতে পারছি? আমরা এই যে আগের থেকে যে ইয়াটা ছিল না, একটু আপনাদের প্রিভিয়াসে নিয়ে যাই তাহলে একটু ক্লিয়ার হবেন। এই যে রেজিস্টার গুলা, তখন তো আমরা পুরো রেজিস্টারটা ইউজ করতেছিলাম তাই না, কিন্তু এখন আমরা জাস্ট খালি রেজিস্টার একটা সিঙ্গেল বিট ইউজ করব। ক্লিয়ার? ইয়েস স্যার। তাহলে আমরা এই A0টা কি, কোন আমরা হচ্ছে A রেজিস্টারের বিট, B0টা কি, B0 হচ্ছে B রেজিস্টারের একটা বিট, C হচ্ছে C0 রেজিস্টারের একটা বিট। আমি যদি একটা রেজিস্টার ধরুন আপনাদের বোঝার জন্য এখানে একটু ড্র করে রাখি, এটার নাম কি দিব, রেজিস্টার A। এখানে বিট কি কি আছে, 0 1 2 3, এটার নাম কি দিলাম তাহলে আমরা, A0 A1 A2 A3। ওকে, তাহলে এই A0টা কি, এই রেজিস্টার A এর বিট, সিমিলারলি B C D এভাবে চলে আসলো। এখন আমরা চারটা রেজিস্টারকে, চারটা রেজিস্টারে 4টা বিটকে আমরা এভাবে হচ্ছে পাশাপাশি প্যারালালি রেখে দিলাম। তারপরে একটা কি নিলাম, একটা ডিকোডার নিলাম। ঠিক আছে, এখন ডিকোডারের কাজটা হচ্ছে আমরা হচ্ছে আবার একটু পিছন ফিরে যাই, পিছন ফিরে আমরা আরেকটা জিনিস আরেকটু আপনাদের আমি একটু ক্লিয়ারলি বলে দিই। যখন হচ্ছে সি এর ভ্যালু যখন 0, তখন হাই ইম্পিডেন্স, হাই ইম্পিডেন্স মানে কি, আমাদের আউটপুট আসতেছে না নর্মাল, এখানে আমাদের আউটপুট যে আউটপুটটা আমাদের নর্মালি আসার কথা সেই আউটপুটটা তখন আসতেছে না, তাই না? বুঝতে পারছিলাম আমার কথা? যখন 1 হবে তখন এটা ধরেন কি বলবো, এটা ধরেন আমাদের তো আপনারা সবাই তো সুইস খালের নাম শুনছেন না, সুইস খালের যখন গেট বন্ধ থাকে তখন বাংলাদেশে পানি, তিস্তা, ওই যে তিস্তা দিয়ে পানি আসতে চায় না, যখন গেট খোলা থাকে তখন পানি চলে আসে না। তো এই সি এর এটা হচ্ছে এরকম যে যখন 1 থাকবে তখন এটা খোলা থাকবে, এটা খোলা থাকা মানে হচ্ছে আমরা একটু ডিলেড বাফারে আমরা আউটপুটটা পাবো, যখন হচ্ছে এটা 0 থাকবে তখন হাই ইম্পিডেন্স থাকবে, প্রতিবন্ধকতা থাকবে, তখন আমরা এখানে আউটপুটটা রেগুলার আউটপুটটা পাবো না। ওকে, আচ্ছা, এখন আমরা আমাদের এইখানে চলে আসি, আমাদের ট্রাই স্টেট বাফারে চলে আসি। এখন আমাদের ট্রাই স্টেট বাফারে আমাদের আমরা 4টা রেজিস্টার নিছি, 4টা রেজিস্টারের শুধুমাত্র 0 নাম্বার অফ ইনপুট গুলা, যেখানে 0 নাম্বার অফ ইনপুটস আছে, এই যে এই 0 রেজিস্টার A এর, এইটা রেজিস্টার B, রেজিস্টার C, রেজিস্টার D এর 0 নাম্বারের ইনপুট গুলো আমরা এখানে নিছি। তারপর একটা ডিকোডার নিছি, ডিকোডারটা কি, ডিকোডারটা 2:4 ডিকোডার নিছি। যেহেতু 2:4 ডিকোডার কেন নিয়েছি, তার কারণ আমরা 4টা রেজিস্টার নিয়ে কাজ করছি, তাই এখানে 2:4 ডিকোডার নিয়েছি। তো 2:4 ডিকোডার নিয়েছি, ডিকোডারের 2টা সিলেক্ট লাইন আছে এবং ই হচ্ছে এনেবল। ই এর ভ্যালু যদি 0 থাকে, আমরা সবাই জানি যে ই এর ভ্যালু যদি 0 থাকে তাহলে এই সার্কিট কোনোভাবে কাজ করবে না, ই এর ভ্যালু যখনই 1 হবে তখনই এই হোল সার্কিটটা কাজ করার কথা, তাই না? তো এখন আমরা কি করব, এই 0-র সাথে আমরা হচ্ছে এই 0 কে কানেক্ট করলাম, তারপরে 1 এর সাথে B0 কে কানেক্ট করলাম, 2 এর সাথে C0 কে কানেক্ট করলাম এবং 3 এর সাথে ফাইনালি আমরা আমাদের হচ্ছে D0 কে কানেক্ট করলাম। এবং D0 কে কানেক্ট করার পরে আমরা যে টোটাল যে আমরা আউটপুট পাচ্ছি এর থেকে, একটা বিট থেকে, একটা সি থেকে, ডি থেকে, সেটাকে আমরা একটা কমন লাইন এর মধ্যে নিয়ে আসলাম, একটা কমন লাইনের মধ্যে নিয়ে আসলাম। সেই কমন লাইনটাকে আমরা বলতেছি বাস লাইন ফর বিট 0। মানে এই যে সবগুলা দেখেন, এই সবগুলা 0 নাম্বার বিট না, আমাদের এই দিকে তাকানোর দরকার নেই, এইগুলা তো হচ্ছে আমাদের ইনপুট বিট, তাই না? এগুলো তো আমাদের ইনপুট বিট, আমাদের ডিকোডারের ইনপুট বিট, বাট এইগুলা তো আমাদের হচ্ছে 0 বিট, তাই না? সবগুলা 0 তো এইগুলা নাকি, সবগুলো রেজিস্টারের 0 বিট তো এইগুলা। বুঝতে পারছেন আমার কথা স্যার ম্যাডামরা? এখানে 1 2 3 4 যাই থাকুক না কেন, এগুলা তো শুধু ইনপুট লাইন না? আমরা কি ক্লিয়ারলি বুঝতে পারতেছি? আচ্ছা,
তো আমরা এখন তাহলে এটা কি আমরা হচ্ছে যে একটা কমন লাইন পাচ্ছি, সেটা হচ্ছে কি বিট 0-র জন্য। তারপরে এবারটা তো আমরা মোটামুটি ধরেন এখানেই আমরা এখানে স্টপ করে আমরা এখন পরের সিনারিওটা কল্পনা করি। এটা হচ্ছে জাস্ট আমি 0 বিটের জন্য দেখাইছি। এখন যখন হচ্ছে 0th বিট গুলোর জন্য দেখাইছি, যখন আমি A1 নিব, ঠিক আছে, তারপর যখন B1 নিব, যখন B2 সরি যখন C1 নিব এবং যখন D1 নিব, তখন এটা কি হয়ে যাবে? বাস লাইন ফর বিট কত হয়ে যাবে এটা বলেন তো, কথা বলেন না কেন? এটা সবগুলো 0, A0 B0 C0 D0 এর জন্য যদি বাস লাইন ফর বিট 0 হয়, তাহলে A1 B1 C1 D1 এর জন্য বাস লাইন ফর বিট কত হবে? এখানে 1 হবে না? এটাই বুঝতে পারতেছেন না কেন? এটা তো আমি তো যতটা ইজি ভাবে পসিবল সেভাবে তো চেষ্টা করতেছি, বুঝছেন? তাহলে A2 B2 C2 D2 হইলে কি হবে? বাস লাইন ফর বিট কত? 2 হবে স্যার। 2 হবে স্যার। আবার A3 B3 C3 D3 এর জন্য কত হবে বাস লাইন ফর? 3 হবে স্যার। ওকে, তাহলে এখন যদি আমাদের এখানে সিলেক্ট লাইন যদি 1 এবং 0 যদি হয়, এবারটা তো আমরা বুঝে ফেললাম বাস লাইন কোনটাকে কি বলা হবে। তো বাস লাইন কোনটাকে কি বলা হবে সেটা বুঝে ফেললাম। এখন যদি সিলেক্ট লাইন যদি 1 0 হয়, তো 1 0 মানে কি বলেন তো? বাইনারিতে ডেসিমালে 1 0 মানে কি? 2 না? 2 স্যার। তাহলে এখানে কোন লাইনটা অ্যাক্টিভ হবে বলেন তো? 2 লাইন নাম্বার 2 স্যার। লাইন নাম্বার 2। লাইন নাম্বার 2 কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে। এখান থেকে কোথায় যাচ্ছে? আউটপুটে কোথায় যাচ্ছে? এখানে যাচ্ছে, তাই না? তাহলে এই যে এর আগে আমরা যে বাফারটা পড়লাম, ট্রাই স্টেট বাফার, এইটা হচ্ছে এই বাফারের ট্রাই স্টেট হচ্ছে বা কন্ট্রোল বাফার হচ্ছে 2। এই যে আমরা যে হচ্ছে বাস সিস্টেম পড়ছি, ঠিক আছে ম্যাডাম, এই বাস সিস্টেমের তাহলে আমরা যে সুইচ গেট বলছিলাম, সুইচ গেটের যে এক্সাম্পল দিলাম, এখানে এই বাস সিস্টেমের সুইচ গেটকে 2 এর ভ্যালু যখন হচ্ছে আমাদের 0 বা 1 এর জন্য 2 এর ভ্যালু, বিশেষ করে এই যে 2 নাম্বার যে আমাদের আছে, সরি আমাদের যে 2 নাম্বার ইয়েটা আছে, মানে 2 নাম্বার যে ইনপুটটা আছে, এই 2 নাম্বার ইনপুটটা কার সাপেক্ষে আমরা আউটপুট পাবো? C0 এর সাপেক্ষে আউটপুট পাবো না? তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এই C0টা হচ্ছে এই যে আমরা বাসটা পড়তেছি এই ট্রাই স্টেট বাফারের, এই C0টা হচ্ছে আমাদের কন্ট্রোল বাফার, আর বাকিগুলা হচ্ছে রেগুলার। বাকি A0 B0 D0 এটা হচ্ছে রেগুলার। বুঝতে পারছি আমরা? এই শুধুমাত্র এই 2টাই ট্রিগার হবে। এই এতটুকু বুঝতে পারলে আমাদের আশা করি আমাদের হয়ে যাবে, আর তেমন কোনো কিছু আমাদের বাফারে আর বোঝা লাগবে না। আমরা বুঝতে পারছি সার্কিটটা কিভাবে ড্র হয়েছে। এখন যদি সেম কোশ্চেনে যদি এরকম হয় যে হচ্ছে বাস লাইন ফর বিট 2 আপনাদের দেখাইতে বলা হইলো, এবং সিলেক্ট লাইন আমি বলে দিলাম হচ্ছে 1 1, তখন কোনটা অ্যাক্টিভ হবে? তখন কোনটা অ্যাক্টিভ হবে বলেন তো? 3 স্যার। 3 স্যার। অ্যাক্টিভ হবে না, এবং 3 অ্যাক্টিভ হবে। তখন আমি কি বলে দিলাম? বাস লাইন ফর বিট 0 না, তখন বলে দিলাম বাস লাইন ফর বিট 2 বলে দিলাম, ঠিক আছে? তাহলে এখানে আপনারা কি কি লিখবেন তখন? A2 B2 C2 D2 তাই লিখবেন না? স্যার। আমার কথা এবার বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? তাহলে এটা চেঞ্জ হবে কিভাবে? এটা চেঞ্জ হবে আমাদের হচ্ছে শুধুমাত্র বাস লাইনের না, শুধুমাত্র সিলেক্ট লাইনের উপরে ডিপেন্ড করে আমাদের হচ্ছে এই যে আমরা যদি একটু পিছনে চলে যাই, সিলেক্ট লাইনের উপরে ডিপেন্ড করে আমাদের কন্ট্রোল ইনপুটটা চেঞ্জ হবে। এটা তো ইনপুট, আমরা তো এটা তো বুঝতে পারতেছি যে এটা একটা ইনপুট ভ্যালু, এটা ইনপুট ভ্যালু, এটা এইগুলো হচ্ছে আউটপুট ভ্যালু, তাই না? তাহলে কন্ট্রোল ইনপুটটা কিভাবে চেঞ্জ হবে? আমাদের সিলেক্ট লাইনের উপর ডিপেন্ড করে কন্ট্রোল ইনপুটটা চেঞ্জ হবে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ক্লিয়ার? এখানে মোটামুটি এটা একটু ডেসক্রিপশন লেখা আছে, যেহেতু আপনারা বুঝতে পারছেন, সো আমি আর ওভাবে আপনাদের যাচ্ছি না, আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমি আজকের লেকচারটা এই পর্যন্তই রাখতে যাচ্ছি। নেক্সটে আমরা অ্যারিথমেটিক মাইক্রো অপারেশনের মধ্যে হচ্ছে এগুলো খুবই ইজি আর কি, কিভাবে হয় না হয় সেগুলো দেখবো। তারপরে হচ্ছে বাইনারি অ্যাডার, এর আগে আমরা দেখছি না এর আগে বাইনারি অ্যাডারটা? জি স্যার। বাইনারি অ্যাডারটা আমরা দেখে ফেলছি। তারপরে হচ্ছে ফুল অ্যাডার, হাফ অ্যাডারটা দেখে ফেলছি আমরা। আমাদের মোটামুটি এই জায়গাতে আমরা একটু অ্যাডভান্টেজ পাচ্ছি
যেহেতু এর আগে এই জিনিসগুলো আমরা দেখে বলছি, ইনক্রিমেন্টার দেখে বলছি না, জি স্যার। জি স্যার। ইনক্রিমেন্টারটা আমরা দেখে বলছি। তো এই তো মোটামুটি বেশ কয়েকটা জিনিস আমাদের অলরেডি দেখা হয়ে গেছে। তো নেক্সট ক্লাসে এগুলা নিয়ে একটু আলোচনা করব। আর পাশাপাশি আমরা হচ্ছে যদি সম্ভব হয় বাইনারি অ্যাডার সাবস্ট্রাক্টর পড়ানোরও চেষ্টা করব আপনাদের যদি ইয়া থাকে। তারপরে আমাদের বাইনারি অ্যারিথমেটিক সার্কিট, যেটা আর কি আপনারা তো ওয়ান্স কমপ্লিমেন্ট টুস কমপ্লিমেন্ট জানেন, সো এটা আমি আর আপনাদের দেখাতে চাচ্ছি না, এটা খুব বেশি আমাদের প্রয়োজনে নাই।